দর্শক স্বাগত কালের কণ্ঠের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপে। আজ আমাদের সাথে আলোচনায় অংশ নিতে স্টুডিওতে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক আব্দুল নূর তুষার, এবং আমাদের সঙ্গে আরও উপস্থিত আছেন গণফোরামের সভাপতি সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এবং সর্বশেষ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাংবাদিক ও কলামিস্ট মাহবুব কামাল। আপনাদের তিনজনকে স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে ট্রাইব্যুনালের রায়, এরপর কি। শুরুতে সুব্রত দা, আমি আপনার কাছে একটু আসতে চাই। সকাল থেকেই তো 453 পৃষ্ঠার রায় পড়া হলো। এরপর ট্রাইব্যুনাল রায় দিলেন, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল তার মৃত্যু দণ্ডাদেশ দিলেন। রাজসাক্ষী যিনি হয়েছেন তাকে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন। সব মিলিয়ে আদালতের এই যে বিচার প্রক্রিয়াটা কেমন দেখেছেন? ধন্যবাদ। এটা তো আমাদের বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষিত একটি রায়। প্রায় 1.5 বছর লেগে গেল। তা আমি মনে করি এত সময় নেওয়াটা ঠিক হয় নাই। এগুলো খুবই সেন্সিটিভ মামলা। এগুলো আপনি যত দেরি করবেন তত ঝুলে যাবে, এবং এগুলো নিয়ে নানা রকমের দেশে বিদেশে বিতর্ক হবে। এবং যারা এই ট্রাইব্যুনালের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে চায় তারা তো মাঠে আছে, দেশে আছে, বিদেশে আছে, এবং তারাও বিদেশে বসে বিভিন্ন মানবাধিকার সংস্থা কাছে নানান ধরনের চিঠিপত্র লেখালেখি শুরু করেছে। আবার এখানেও অলিতে গলিতে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি, সন্ত্রাসী কর্মকাণ্ড। একটা রায় হয়েছে, তাতে খুব আত্মতৃপ্তির কিছু নেই। আমি মনে করি এরকম আরও শখানেক মামলা পেন্ডিং আছে। তো এই রায়ের ফলে ওই মামলাগুলোর আবার গতিহীন হয়ে যায় কিনা, আমি সেটা হুঁশিয়ারি দিচ্ছি আর কি। এটা যেন না হয়। আমাদের মধ্যে একটা খুব গুণ আছে যে একটা কিছু বড় কাজ করলাম, বাস আমাদের কাজ শেষ, এখন আমরা সবাই ঘরে চলে যাই চুপচাপ। এই প্রসিকিউশন টিমটাকে নিয়ে আমি বলেছিলাম যে এখানে আরও অভিজ্ঞ এবং ফৌজদারি আইন সম্পর্কিত এবং আন্তর্জাতিক আইন সম্পর্কিত যারা অভিজ্ঞ বা পড়াশোনা আছে তাদেরকে সম্পৃক্ত করা, টিমটাকে বাড়ানো। একটি আদালত তৈরি হলো, ট্রাইব্যুনাল। আমরা বলেছিলাম এটার সংখ্যা বাড়ানো হোক, 3টেও তো হইতে পারতো। এটা আরেকটা করছে, সেটার কোনো কার্যক্রম আছে কিনা দৃশ্যমান হচ্ছে না। তো আমি এখনই একটু তাদেরকে হুঁশিয়ার করতে চাই, ভাই একটা রায় হয়েছে, এটা নিয়ে আলোচনা সমালোচনা তো হবে, পাবলিক প্রপার্টি হয়ে গেছে এটা। এখন ওই পেন্ডিং থাকা অবস্থায় কথা একটু কম বলতে হয় আর কি, যাতে আমাদের সমালোচনার মুখে যেন ওইটা কোর্টের উপর একটা বিরূপ প্রতিক্রিয়া না হয়। ধন্যবাদ। তো এখন আলোচনা চলুক। 2 জনের ফাঁসির আদেশ হয়েছে, আমি খুশি। আরও কয়েকবার ফাঁসির আদেশ হওয়া উচিত। ওরা যে পাপ করেছে, যে অন্যায় করেছে, অবিচার করেছে, এরা শুধু তো 36 দিনের না, 36 জুলাই না, 2009 থেকে ধারাবাহিকভাবে করেছে। কত পরিবারের বুক খালি হয়ে গেছে। আপনার এই গুম, তারপরে ক্রস ফায়ার, তারপরে বিভিন্ন প্রোগ্রামের উপর হত্যাকাণ্ড, এগুলো তো আমরা দেখেছি। রাস্তাঘাটে লাশ ফেলে দেওয়া, এরকম বিচারগুলো হইতে থাক। হ্যাঁ, আর বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা ফিরে আনতে হবে। কিন্তু একটু আমি সমালোচনা করব, রাজসাক্ষী হইলে পরে তাকে যে একটা প্রিভিলেজ দেওয়া হলো, এটা আমার কাছে গ্রহণযোগ্য না। তাহলে তো এখন সামনে যে বিচারগুলো হবে সবাই গিয়ে এসব বলবে যে আমরা রাজসাক্ষী হইতে চাই। তো তাদেরকেও কি এইভাবে বিচার করবেন যারা অন্তত এখানে আছে বা গ্রেপ্তারকৃত অবস্থায় আছে? সুতরাং এই ধরনের রাজসাক্ষীকে আপনারা যেভাবে সহানুভূতি এবং সমবেদনা সুলভ আচরণ করলেন, এটা ট্রাইব্যুনালের ঠিক হয়নি। ধন্যবাদ আপনাকে। আমি আসবো আপনার কাছে আরও একবার। মাহবুব ভাই, একটু আসতে চাই আপনার কাছে। এই যে জঘন্য একটি অপরাধ, মানবতা বিরোধী অপরাধে যে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হলো, রায় দেওয়া হলো আজকে, একটু জানতে চাইবো যে এত সময় তাহলে নেওয়া হলো কেন? আসলে কেন লাগলো এত সময়? একটু অন্যভাবে শুরু করি। সেটা হলো যে this is for the second time a head of the government in the subcontinent has been tried and given death sentence. Second time এটা সাবকন্টিনেন্টে। প্রথম ভুট্টো,
উনি 4টা মার্ডারের সাথে জড়িত ছিলেন। হি ওয়াজ সেন্টেন্স টু ডেথ। তারপরে আমাদের শেখ হাসিনা, এটা সেকেন্ড হেড অফ দি গভর্নমেন্ট বলতেছি। আরেকজন হেড অফ দি গভর্নমেন্ট আদালতে উঠছিলেন, কিন্তু এটা মার্ডার কেস না, সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী। উনি এমার্জেন্সির বিরুদ্ধে একটা মামলা হয়েছিল, উনি এলাহাবাদ হাইকোর্টে হাত জোর করে দাঁড়িয়েছিলেন। তো যাই হোক, এখন আমি ওই ভুট্টোর ফাঁসিটা একটু বলি, মানে এটা পার্ট অফ হিস্ট্রি, তো তাইলে একটু জি একটু জানতে চাই। সেটা হচ্ছে ভুট্টোর যখন ফাঁসির রায় হলো তখন এটা কার্যকর হবে কি না এটা নিয়ে আমার সাথে আমার এক বন্ধুর তর্ক হয়েছিল। সেই বন্ধুর নাম হচ্ছে আলী সানোয়ার মিলন। উনি অবজারভারে ছিলেন, পরে বাসসেও ছিলেন। তা আমি জসীমউদ্দৌলায় থাকি, আমি ছাত্র তখন, গেস্ট রুমে উনি আর আমি আলাপ করতেছি। তখন আমি বললাম যে মিলন ভাই, ভুট্টোর ফাঁসি কি কার্যকর হবে? তখন কিন্তু ভুট্টোর ফাঁসির রায়কে প্রত্যাহার করার জন্য অনেক হেড অফ দি স্টেট অনুরোধ করছিল, কিন্তু জিয়াউর রহমান করে নাই। হ্যাঁ, জিয়াউর রহমান এক্সেপ্ট জিয়াউর রহমান সবাই করছিল। তো উনি আমাকে না একটা বড় লেকচার দিলেন, এই জিও পলিটিক্স, এই সেই আমেরিকার প্রভাব পরে বললেন যে না, ফাঁসি কার্যকর হবে না। তো যখন বললেন, আমি বললাম যে মিলন ভাই, ফাঁসি কিন্তু কার্যকর হয়ে যাবে। তো বলছে মানে তুমি কি বলো এসব? আমি বলে, দেখেন আপনি তো খুব তাত্ত্বিক, আমি এত কিছু বুঝি না, আমি ছোট্ট ছোট জিনিস দিয়ে বুঝি, ফাঁসি হয়ে যাবে। তো বললো যে না, ফাঁসি হবে না। তাই আমরা বাজি ধরেন, আমরা 500 টাকা বাজি ধরলাম, ফাঁসি হয়ে গেল। তখন আমাকে বলতেছে, তুমি কিভাবে বুঝলা যে ফাঁসি হবে? তারপরে দেখেন, আপনি তো তত্ত্ব কথা ঝাড়েন, আমি জিয়াউল হকের একটা ইন্টারভিউ করছিলাম নিউজ উইকে, এই ফাঁসি মামলা হওয়ার আগে। তো ওখানে জিজ্ঞেস করা হয়েছিল জিয়াউল হককে, জিয়াউল হক বলছিল যে আই উইল হ্যাং দ্যাট বাস্টার্ড। তো ইন্টারভিউয়ার জিজ্ঞেস করছে, আপনি কি ভীত নন? আপনি কি ভয় পাচ্ছেন না? ভুট্টোর মতো লোককে আপনি বাস্টার্ড বলছেন এবং ফাঁসি দিচ্ছেন। তো উনি বলছিলেন, জিয়াউল হক, দি হায়ার ইউ ফ্লাই, দি হার্ডার ইউ ফল। আপনি যত উপরে উঠবেন, নিচে পড়ার সম্ভাবনা তত কমে যাবে। তাই মনে হয়, দেখেন এই দুইটা কথা, আই উইল হ্যাং দ্যাট বাস্টার্ড এবং তার পরের কথাটা, এইটা দিয়ে আমি বুঝে গেছি অ্যাট এনি কস্ট সে ভুট্টোকে ফাঁসি দিবে। তো যাই হোক, এখন এটার সাথে মিলায়েন না, ওইটা একটা অন্য জিনিস। এখন কথাটা হচ্ছে, এই যে রায় হয়েছে না, ঠিক আছে, নো কিলিং, ইভেন ইট ইজ এ সিঙ্গেল ওয়ান, হ্যাজ এ জাস্টিফিকেশন। কোনো কিলিংয়ের কোনো জাস্টিফিকেশন হয় না। আর এটা তো অনেক কিলিং হয়েছে, তাই না? এটা জাজমেন্ট ইজ ঠিক আছে। প্রশ্ন হচ্ছে, সুব্রত দার একটা কথা আমি একটু সাপ্লিমেন্ট করি। সুব্রত দা বললেন যে 2009 সাল থেকে অনেকগুলো হয়েছে না। তো আমার কথাটা হচ্ছে, আগেরগুলো নয় কেন? দেখেন, এরশাদের পতনের পরে প্রথম পার্লামেন্টে, প্রথম অধিবেশনে 107 জনের নামে শোক প্রস্তাব হয়েছিল। মানে এরশাদের আমলে 107 জন ওয়ার কিল্ড। কারো বিচার হয়েছে? এরশাদের বিচার হয়েছে মার্ডার কেসে? হয় নাই তো। 2001 থেকে 2005 একবার সারের দাবিতে আন্দোলনে, আর একবার বিদ্যুতের দাবিতে আন্দোলনে অনেককে গুলি করে মারা হয়েছে। বিচার হয়েছে খালেদা জিয়ার? উনি তো হেড অফ দ্য গভর্নমেন্ট। তারপরে ধরেন জিয়াউর রহমানের আমার কথা বলি, তখন বিএনপির লোকজন মাইন্ড করবে, অ্যান্থনি মাসকারানহাসের বইতে আছে 1140 জনকে ওয়ার হ্যাংড, মানে আর্মি আর কি। হ্যাঁ, এগুলিকে কোনো সুরাহা হয়েছে? হয় নাই তো। তখন আমি জেলে ছিলাম, জোড়ায় জোড়ায় ফাঁসি হয়েছে। হ্যাঁ, এগুলোর তো কোনো সুরাহা হয় নাই। তাইলে শুধুমাত্র 2009 থেকে 2025 কেন হবে? আগেরগুলির কেন বিচার হবে না? আমি তো বলছি, নো মার্ডার হ্যাজ এ জাস্টিফিকেশন। হ্যাঁ, এইখানে ধরেন যে অনেক এটা তো ধরেন যে এক ধরনের ম্যাস কিলিং হয়েছে এই যে জুলাইতে। হ্যাঁ, এখন হ্যাঁ ঠিক আছে, নাম্বার সংখ্যা কোনো ব্যাপার না। একজনের জন্য যেটা হয় সেটাও ফাঁসি হবে, আবার 100 জনের ফাঁসি হবে, এটা নাম্বার কোনো ব্যাপার না। তাইলে ফিলসফিক্যালি একটা হত্যাকাণ্ডের জন্য যদি ফাঁসি হইতে, মানে একটা হত্যাকাণ্ডের ফাঁসি হইতে হবে, তাই না? মানে ডেথ পেনাল্টি যদি প্রমাণ করা যায়, তো ওগুলি কেন হবে না? হ্যাঁ, তার মানে কি? মানে দেখেন, অপকর্ম সবাই করছে, হ্যাঁ, কিন্তু মানে দোষ হয়ে যাচ্ছে সব হাসিনার। হ্যাঁ, তার দোষের মাত্রা বেশি, আই অ্যাগ্রি, তার দোষের মাত্রা বেশি, কিন্তু যারা যে পরিমাণ দোষ করছে সেই পরিমাণ আপনি তাকে করতে হবে না। আপনি যদি
এই কি বলে যে আপনি কেন পপুলার, আপনিও তো হত্যা করছেন, আর হাসিনা কেন আনপপুলার, একই দোষ করে, এটা সংখ্যাটা বেশি, তাই না? এই প্যারাডক্সগুলি তো আমাদের রিজলভ করতে হবে, তাই না? আচ্ছা, এখন আমি যেটা বলতে চাই সেটা হলো এই মুহূর্তে আর কি, পরের টার্নে আবার বলবো, এই যে রায় হলো না, হ্যাঁ এটা ন্যায় বিচার হয়েছে, কারণ আমরা এটা তো ইট ইজ বিয়ন্ড কন্ট্রোভার্সি যে হত্যা হয়েছে এবং এরা দায়ী, মানে যাদের হয়েছে, এই নিয়ে কোনো বিতর্ক নাই। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমি ওই যে অফলাইনে বলতেছিলাম সুব্রত থেকে, যেটা হচ্ছে যে জুডিশিয়ারি কি, জুডিশিয়ারি হচ্ছে, জুডিশিয়ারি সংজ্ঞাটা এরকম, আমি বানাইছি এটা মানে ওই বিভিন্ন মানে ইয়েগুলি মিক্সচার করে একটা বানাইছি, সেটা হলো যে ইট ইজ এ চেক অন দ্য এক্সিকিউটিভ অ্যান্ড দ্য লেজিসলেচার, এবং ইট আফোর্ডস পিস, অর্ডার অ্যান্ড ডেমোক্রেটিক প্রিন্সিপালস। জি, এটা হচ্ছে জুডিশিয়ারি। তাইলে আপনি অর্ডার এস্টাবলিশ করলেন, ডেমোক্রেটিক প্রিন্সিপাল এস্টাবলিশ করলেন, আপনি পিস এস্টাবলিশ করছেন কিনা, দ্যাট ইজ এ ভাইটাল কোশ্চেন। পিস এস্টাবলিশ করলেন কিনা, মানে এই রায়ের পরে সোসাইটি কি আনরেস্ট হবে না সোসাইটি আরো স্টেবল হবে, এই প্রশ্নটা কিন্তু গুরুতর প্রশ্ন। কারণ আমরা দেখতেছি 13 তারিখে যে লকডাউন, তারপরে আমি জানি না আজকে রায়ের পরে কি, মানে আওয়ামী লীগাররা কি করবে করে, এগুলো তো এখন পর্যন্ত বুঝতেছি না। আগামীকালকেও তারা শাটডাউন দিয়েছে। হ্যাঁ, দেখেন, এটা বললেন না যে আমি আবার এই রায়টাকে ডিজোন করতেছি, এটা বললেন না। আমি একটা বলি, যেমন ধরনের বিচারকরা, সুব্রত বাবু নিশ্চয়ই বুঝবেন, জানেন, সেটা বিচারকরা কখনো কখনো তাদের কনসায়েন্স ব্যবহার করেন, যাতে মানে পলিটিক্যাল মামলাগুলির ক্ষেত্রে, যেমন ধরেন আমেরিকাতে কি হয়, যে ধরেন একটা মামলা হোয়াইট এবং ব্ল্যাকদের মধ্যকার একটা মামলা, তখন ওই বিচারক করে কি কতগুলো জিনিস কনসিডারেশন নেন, যে এই রায়ের ফলে সোসাইটিতে আপনার রেশিয়াল প্রবলেম দেখা দিবে কিনা বা কোনো কনফ্লিক্ট হবে কিনা, তখন তারা একটা কনসায়েন্স ব্যবহার করেন, মানে অ্যাপার্ট ফ্রম দি মানে কি বলে প্রসিকিউশন নিয়ে। আমি আপনার কাছে একটু শেষ করি, তারপরে এখন ধরেন যে আমি বলছি না যে কি বলে সোসাইটিতে ভায়োলেন্স অ্যাভয়েড করার জন্য রায়টা কমিয়ে আনা উচিত বা মানে খালাস করে দেয়, এটা বলছি না আমি, বাট প্রশ্নটা হচ্ছে যে আপনি পিস যাতে বিনষ্ট না হয়, সমাজে যাতে শান্তিটা বিনষ্ট না হয়, আমরা ভাই শান্তিতে বাস করতে চাই, হ্যাঁ, এই পলিটিক্যাল কনফ্লিক্টের মধ্যে থেকে আমাদের জীবন বিপন্ন হয়ে যায়, এটা আমরা চাই না, শান্তি প্রতিষ্ঠা করতে হবে অ্যাট এনি কস্ট। জি, ধন্যবাদ আপনাকে। তুষার ভাই, একটু আপনার কাছে এবার আসতে চাই। সুব্রত দা যেটা বললেন যে রাজসাক্ষী হয়ে তিনি একটা প্রিভিলেজ পেলেন, পরবর্তীতে যে আরও যে মামলা আছে সেখানেও কি তাহলে রাজসাক্ষী হওয়ার জন্য এক প্রকার প্রতিযোগিতা করা হবে কিনা, যে রাজসাক্ষী হলে মৃত্যুদণ্ড থেকে সে 5 বছরের কারাদণ্ড পেলেন? আমি একটা করে বলি। প্রথমত, এই ট্রাইব্যুনালের রায়কে বাধাগ্রস্ত করার তেমন কোনো কার্যকর প্রচেষ্টা আমরা লক্ষ্য করি নাই। ফলে এই রায়কে বাধা দেওয়া হচ্ছে, এই রায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, এই কথাগুলি সম্পূর্ণ রাজনৈতিক ছিল। আওয়ামী লীগের অবস্থা এখন এরকম না যে সে কোথাও কোনো বাধা দেওয়ার মতো শক্তি তার আছে এবং তার লোকজন পলাতক, অভিযুক্তরা পলাতক, এমনকি আইনজীবী তো তারা নিযুক্ত করতে পারে নাই, অথবা তাদের পছন্দসই আইনজীবী ওইখানে তাদের পক্ষ হয়ে লড়ে নাই। ফলে আমি মনে করি যে ট্রাইব্যুনাল বেশ বাধাহীনভাবে রায়টা দিতে পেরেছে। মানে তাদের উপরে তেমন কোনো প্রভাব কারণটা কি, মানে আইনজীবী না থাকার কারণ কি সেটা আমি জানি না, কিন্তু তারা তো আর তাদের পছন্দের আইনজীবী দেন নাই, রাষ্ট্র তাদের পক্ষে আইনজীবী দেয় নাই, নাকি দিতে বাধা দেওয়া আমি জানি না, এটা আপনি জানেন, আমাকে জিজ্ঞেস করলে কেমন হবে। আমি যা দেখেছি, আপনি যা দেখেছেন আমি তাই দেখেছি, আমি তো সেখানে যাই নাই। তো দ্বিতীয় হচ্ছে যে এটা আমি মনে করি যে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকার যেটা আমাদের এখন আছে, তারা 3টা প্রতিশ্রুতি দিয়েছিলেন। একটা হচ্ছে সংস্কার তারা করতে পারেন নাই, কেননা শুধু সাংবিধানিক সংস্কারই তো সংস্কার না, তারা আরও কিছু সংস্কার কমিশন করেছিলেন। ফলে সেই সব সংস্কারগুলিকে কার্যকর করার জন্য কিন্তু সাংবিধানিক পরিবর্তন, উচ্চকক্ষ, নিম্নকক্ষ, সংসদ, এগুলো দরকার ছিল না। এগুলি অনেকগুলি আছে প্রশাসনিক সংস্কার, যেটা সরকার নিজেই করতে পারে। অনেকগুলি আছে স্বাস্থ্য কিংবা অন্যান্য বিভাগের সংস্কার, সেগুলো সরকার করতে পারত। তারা মূলত সংস্কারের নামে অশ্বডিম্ব প্রসব করেছেন। এরপরে তারা বলেছেন নির্বাচন করবেন, সেই নির্বাচনের তারিখ এখনো পর্যন্ত ঘোষণা হয় নাই, কিন্তু মাস জানি, তারিখ জানি না, এবং এটা নিয়ে অনেক সংশয় আছে মানুষের মধ্যে। আরেকটা হচ্ছে বিচার। ফলে তারা বিচারটা সম্পন্ন করতে পেরেছেন, এটা তাদের প্রথম ডেলিভারি। কিন্তু বিচারের রায় হয়েছে, কিন্তু রায় কার্যকর না হওয়া পর্যন্ত বিচার কিন্তু সম্পূর্ণ হয় না। এই বিচারে যারা দোষী, মূল দোষী ব্যক্তিরা ধরাছোঁয়ার বাইরে।
আর যিনি রাজসাক্ষী হয়েছেন তিনি নিজেই অপরাধের সাথে জড়িত। এখন রাজসাক্ষী কখন লাগে? যখন যথেষ্ট প্রমাণাদি থাকে। আপনার রাজসাক্ষী কেন লাগবে? রাজসাক্ষী লাগে যদি আপনি যথেষ্ট প্রমাণাদি দিয়ে বা আপনি যথেষ্ট পরিমাণে প্রমাণ করার মতো আপনি যদি মনে করেন যে মাল মশলা হাতে নাই। কিন্তু এইখানে তো সব মাল মশলা হাতে আছে, ভিডিও আছে, ফোন কল আছে, তার উপস্থিতি আছে, তিনি পদে ছিলেন। তাহলে এই রাজসাক্ষী সাহেব কি করলেন? উনি নিজে রাত্রেবেলা এই হত্যা পরিকল্পনায় কামাল সাহেবের বাসায় নাকি উপস্থিত থাকতেন এবং তারই অধীনে পুলিশ, সেই পুলিশেরা গুলি চালিয়েছে। উনি তার মানে পুলিশ হিসেবে ওইটার সঙ্গে সরাসরি জড়িত। এই পুলিশরা যে গুলি পেয়েছে, এই গুলি নিশ্চয়ই তার নির্দেশেই পুলিশের হাতে গিয়েছে। এই পুলিশরা গুলি করে এসে যে ভিডিওতে আবার বলছে একটা মারি আরেকটা, হ্যাঁ, এবং কেউ চলে যায় না, একজন মারা গেলে দুইজন এসে যায়, কি কি জানি আমরা দেখেছিলাম না, সেগুলো পর্যন্ত ভিডিও আছে। এই ভদ্রলোকের সাজা হয়েছে, কিন্তু এই সাজা নিয়ে আমার শুধু একটাই মন্তব্য আছে। বাংলাদেশে আপনি যদি দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেন অনুমতিবিহীন, তাহলে 7 বছরের কারাদণ্ড হতে পারে। আপনি যদি আইসিটি আইনে যান তাহলে দেখবেন সেইখানেও ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধে 7 বছর এবং তারও বেশি কারাদণ্ড আছে। আপনি যদি নারী নির্যাতন করেন, স্ত্রী প্রহার করেন, তাহলেও 7 বছর বা তার চেয়ে বেশি কারাদণ্ড আছে। আর এই ভদ্রলোক এতগুলি হত্যার সাথে সরাসরি জড়িত হয়ে শুধু সাক্ষী দিলেন বলে 5 বছরের কারাদণ্ড পেয়েছেন। এখন তো বোঝা যাচ্ছে যে পরিবারের গণ্ডগোল এই হত্যাকাণ্ডের চাইতেও ওনার বেলায় অন্তত কম গুরুত্বপূর্ণ। আমার কাছে শুধু এতটুকুই আমি বলবো একজন মানুষ হিসেবে, যে শুধু রাজসাক্ষী দিলেই শাস্তির পরিমাণ এত কমে যাবে, যেখানে উনি সাক্ষী না হলে ওনারও কিন্তু মৃত্যুদণ্ডের কাউন্টই ছিল, তাই না? কারণ একইভাবে উনি যুক্ত সেইখানে এবং ওনার বাহিনী যুক্ত। কিন্তু শুধু রাজসাক্ষী হলেন বলে ওনার এটা যে কমে গিয়েছে, এটা আমার একটা প্রশ্ন শুধু, যে এরকম কি আদালতের কোনো সমালোচনা নাই। আমার এটা একটা সাধারণ মানুষ হিসেবে প্রশ্ন, যে এই অপরাধের গুরুত্বটা কি রাজসাক্ষী হলে অনেক কমে যায়? তাহলে যেটা ঘটবে, যেটা মাহবুব কামাল ভাই বলেছেন, যে বহু মানুষ এখন রাজসাক্ষী হওয়ার জন্য রীতিমতো মানে কান্নাকাটি প্রতিযোগিতা করবেন। আর বিচারের রায় কার্যকর না হওয়া পর্যন্ত তো আসলে বিচার সম্পূর্ণ হয় নাই। সেক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, এই অন্তর্বর্তী সরকার এখনো বিচার পুরোপুরি সম্পূর্ণ করতে পারে নাই। রায় কার্যকর করলে বিচার সম্পূর্ণ হবে। বিচারের রায় হয়েছে এবং এই রায়ের বিরুদ্ধে আবার আপিল করারও সুযোগ আছে। ফলে এটা আরও কিছুদিন হয়তো চলতে পারে যদি আপিল হয়। কিন্তু আমি মনে করি যে হত্যা একটি গুরুতর অপরাধ। যে কোনো হত্যাকাণ্ডে কেউ যদি জড়িত থাকেন এবং প্রমাণ পাওয়া যায়, তবে তার শাস্তির ব্যাপারে কারো দ্বিমত থাকা উচিত না। এবং প্রতিটি হত্যাই মানবতার বিরুদ্ধে অপরাধ। প্রতিটি হত্যা আমাদের ধর্মেও বলা হয়েছে যে যে কাউকে হত্যা করলো সে যেন পুরো মানব জাতির বিরুদ্ধে অপরাধটা করলো, হত্যা করলো। আর ওই কথার সাথে আমি একমত যে যে কোনো বিচার বলেন, সংস্কার বলেন, যে কোনো বৃহৎ দাগের কর্মকাণ্ড বলেন, যেটা সরকার বা কোনো প্রতিষ্ঠান করতে পারে, আমরা ব্যক্তি কিন্তু সেভাবে পারি না। সেই রকম কাজে আমি এটাকে শেষ করি, কারণ পরে আর এটা মনে থাকবে না। তো যে কোনো এই ধরনের বড় দাগের কার্যক্রম যেহেতু কোনো প্রতিষ্ঠান করেন, ফলে এই কাজের ইম্প্যাক্ট কি হবে এটার একটা অ্যানালিসিস থাকা উচিত। আমরা দেখতে পাচ্ছি যে কোনো কার্যকারী কারণ সম্পর্কবিহীনভাবে রায় হচ্ছে একদিকে, আরেকদিকে ঢাকা শহরের একটা জায়গাতে এক ধরনের আনরেস্ট তৈরি করা হচ্ছে এবং এটাকে উৎসাহ দেওয়া হচ্ছে। এই কাজগুলি ভালো না। এবং আজকের দিনেই বন্দরের চুক্তি স্বাক্ষর করা হচ্ছে, এইটা 24 ঘন্টা 48 ঘন্টা অপেক্ষা করা গেল না। এই ধরনের কাজকর্ম করলে না নানান রকম প্রশ্ন ওঠে এবং এই প্রশ্নগুলি একসময় জটিলতা এবং অস্বচ্ছতার জায়গাতে চলে যায়। এবং আরও একটি বিষয় আমার খুব অবাক লাগে, যে কিছু কিছু দেশের যেন উৎসাহের শেষ নাই। এই রায় কিভাবে হলো? বাংলাদেশে বড় বড় হত্যাকাণ্ডের রায় হয়েছে, এগুলি নিয়ে তাদের কোনো আগ্রহ নাই। কিন্তু আমি লক্ষ্য করেছি আমাদের অন্তত 2টি প্রতিবেশী এবং প্রতিবেশীর প্রতিবেশী দেশ আছে, এদের আমাদের বাড়িতে খিচুড়ি রান্না হইলেও যেন এদের মানে শুরু হয়ে যায় এদের এক ধরনের বিরাট আমাদের এখানে নাক গলানোর ইচ্ছা। আমি জীবনে কোনো দিন কিছু জায়গা থেকে ফোন পাই নাই, কিন্তু আজকে আমি দেখলাম যে এইসব দেশ থেকে টিভি চ্যানেল, রেডিও চ্যানেল ফোন করতে শুরু করেছে। এত কি তাদের দেশে কাজকর্ম নাই, আমাদের নিয়ে এত মাথা ব্যথা কেন এই দুই দেশের? এটা নিয়ে আমার সবসময় আপত্তি আছে এবং আমি মনে করি এইসব ক্ষেত্রে আমাদের সরকারের এবং রাষ্ট্রের
প্রতিবাদ জানানো উচিত যে আমাদের কাজ আমাদেরকে করতে দাও, এইটা নিয়ে তোমরা এত মাথা ঘামাও না, তোমাদের দেশে বহুত জিনিসপত্র আছে সেগুলো নিয়ে চিন্তা করো। আমাদের বাড়িতে কি রান্না হয়, আমার বাড়িতে লবণ আছে না চাল আছে না, আমি খাই কি খাই না, এটা নিয়ে তোমার এত চিন্তা কেন? নিজের দেশে সুশাসন নাই, অন্যের দেশে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য এত আগ্রহ কেন? জি, ধন্যবাদ আপনাকে। জনাব সুব্রত চৌধুরী, আপনার কাছে এবার ফিরতে চাই। শেখ হাসিনার তো মৃত্যুদণ্ডাদেশ দেয়া হলো, আসাদুজ্জামান খান কামাল তাকেও মৃত্যুদণ্ডাদেশ দেয়া হলো, এরপর তারা কি আপিল করতে পারবেন কিনা? না, তারা তো পলাতক, তারা আপিল করতে হলে সারেন্ডার করতে হবে, জেলখানায় ঢুকতে হবে, তারপরে আপিল করবে। আপিলও হবে ডাইরেক্ট অ্যাপিলেট ডিভিশনে। তো সেই সুযোগটা তো রয়ে গেল। আর তারা যদি না আসে, আপিলও না করে, তো রায় তো কার্যকরী করবে কেমনে? বঙ্গবন্ধুর যারা পলাতক আসামি ছিল তাদের তো অনেক জায়গা থেকে ধরে আনছে না, শেষ পর্যন্ত ভারত থেকেও তো একজন সাম্প্রতিক সময়গুলো থেকে এরকম তো ধরে আনতে হবে আর কি। হ্যাঁ, এই ব্যাপারে যেখানে আছে তাদেরকে সেই সরকার আমাদের হাতে তুলে দেবে, এটাই আমরা আশা করি। একটু যোগ করতে চাই যে সাম্প্রতিক সময়গুলোতে আদালতে এমন কোনো রায় অথবা এমন কোনো মামলা ছিল কিনা যারা বিদেশে আছেন অথচ তাদের মামলা কিন্তু চলছে, আপিলও হয়েছে, খালাসও পেয়েছেন, এমন কোনো নজির আছে কিনা আমাদের দেশে? শোনেন, সেটা আবার আপিল না করো অনেক সময় খালাস পেতে পারে যদি দেখা যায় যে ওই মামলাতে সাক্ষী সাবুত যেগুলো দিয়ে কনভিকশনটা দিয়েছিল সেগুলো গ্রহণযোগ্য না, সেই কারণে সবাইকে খালাস দিয়ে দেয়। তখন আবার ওখানে যারা নন অ্যাপিল্যান্ট বলে, আপিল করে নাই, সেই ব্যক্তিরও এই সুযোগটা পায়। আপনি হয়তো দুই একটা মামলা এরকম দেখেছেন। আমাদের এমনি ছোটোখাটো মামলাতেও কিন্তু এটা হয়, শুধু বড় মামলাতে হয় এমন না, এটার সুযোগটা আছে। তবে আমি বলবো যে এক এক সময় এক এক সরকার আছে, বিগত সরকারের সব মামলাতে খালাস হয়ে যায়। কনভিক্টেড লোক সে পর্যন্ত আপিল বিভাগ থেকে খালাস হয়ে যাচ্ছে। 111-এর পরে শত শত মামলা হয়েছে। শেখ হাসিনা আসার পরে আওয়ামী লীগের যত মামলা ছিল সব বাদ হয়ে গেল, ইনক্লুডিং শেখ হাসিনার মামলা। এবং কনভিক্টেড যারা ছিল তাদেরকেও খালাস করে দিয়েছে। এমনকি কনভিক্টেড পার্সনকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিচ্ছে। আদালতে এইসব কাজও হয়েছে। কিন্তু আবার যখন আরেক সরকার আসবে, এখনও তো বিএনপি সরকার আসে নাই, তার আগেই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই আমরা দেখছি বিগত দিনের সব মামলাকে মিথ্যা ছিল, এখন তো শতভাগ মামলাই মিথ্যা। প্রত্যেকটা মামলাই দেখি তারা খালাস হয়ে যাচ্ছে। ভবিষ্যতে এই মামলাটাও কি মিথ্যা প্রমাণিত বা মিথ্যা বলে? আমি বলছি যে এই যে একটা জুডিশিয়ারিকে নিয়ে যে একটা ছেলে খেলা করা হচ্ছে, বেশ কিছু বছর ধরেই তো এটা হচ্ছে, তো এটা তো অব্যাহত থাকতে পারে। আমরা যদি এখনই এসব ব্যাপারে একটু সাবধানী না হই, তো এখানে উনি বললেন যে এখানে গণতন্ত্র, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, এটা তো সুদূর পরাহত হয়ে যাবে। এখনও দুদুকে অনেকগুলো মামলা হচ্ছে না এই সরকারের আমলে। এখন রাজনৈতিক সরকার আইসা যদি এদের সবাইকে খালাস করে দেয়, তখন তো ধরেন আগামী দিনে হয়তো বিএনপি জনগণের ভোটে দায়িত্ব নিল। ধন্যবাদ আপনাকে। তো এখন তারা আইসা কি সবাইকে ছেড়ে দেবে? তাহলে এই সরকার যা করে যাচ্ছে, তাহলে কোনো কাজটাই তো আর সঠিকভাবে হলো না আর কি। তো রাজনৈতিক সরকার আসার আগেই যখন এত ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে, তাহলে রাজনৈতিক সরকার আসলে আরও কত ধরনের সুযোগ সুবিধা যে তারা পাবে, রাজনৈতিক দলের নেতা কর্মীরা, তো সেগুলো তো ভাবতেও তো অবাক লাগে। ধন্যবাদ আপনাকে। জনাব মাহবুব কামাল, একটু আসতে চাই আপনার কাছে। মামলা হলে রায় হবে, এটা তো স্বাভাবিক, তবে রায় কি হবে সেটা আগে থেকেই কিন্তু এখন মানুষ আজ করতে পারে। এটা কি বিচারিক প্রক্রিয়ার দুর্বলতা নাকি অন্য কিছু? এটা কালকে একটা টেলিভিশনে আমি বলছি, জি দেখেন, মানে জনগণ রায় দিয়ে দিচ্ছে পলিটিক্যাল মামলাগুলো। যখন এই যে মানে মানবতা বিরোধী অপরাধীদের এই যে যখন বিচার হচ্ছিল 2011-তে নিজামী সাহেবদের, তখন সবাই বলে এই ফাঁসি হয়ে যাবে, বুঝছেন, সবাই বলতেছে ফাঁসি হয়ে যাবে। এখন আবার এই যে এই মানবতা বিরোধী সবাই বলতেছিল যে ফাঁসি হয়ে যাবে, ফাঁসি হয়ে যাবে। তার মানে এটা একটা পারসেপশন হয়ে গেছে যে পলিটিক্যাল মামলাগুলো আপনার সরকারের যে ক্যারেক্টার সেইটাকে ফলো করে, এটা একটা পারসেপশন হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, এই ফাঁসি হয়ে যাবে। তা জনগণ কেন বলতেছে ফাঁসি হয়ে যাবে?
এটা আমি তো মনে করি যে ইট ইজ এ কন্টেম্পট কোর্ট। হ্যাঁ, আপনি জনগণ আগেই রায় দিয়ে দিচ্ছে, তাহলে জিনিসটা কোথায় দাঁড়ায় গেছে দেখেন। হ্যাঁ, যে আপনার ক্রিমিনাল অ্যাক্টকে কেন পলিটিক্সের সাথে ট্যাগ করা হয় আমি তো এটা বুঝলাম না। এই যে মার্ডারটা হয়েছে না, এই যে এগুলিতে আমি তো এটাকে পলিটিক্সের সাথে যোগ করতে চাই না। হ্যাঁ, এটা ক্রিমিনাল অ্যাক্ট। হ্যাঁ, এই যে মার্ডার যেটা হয়েছে, কিংবা ধরেন যে ওই নেজামিদের যে ফাঁসিটা ছিল, এটা ক্রিমিনাল অ্যাক্ট। হ্যাঁ, তো ফলে ওইটার সাথে পলিটিক্সের কোনো সম্পর্ক নাই। আমরা সব কিছুকে পলিটিক্স দিয়ে এটাকে মানে এক ধরনের কি বলে যে স্বার্থ, মানে উভয় পক্ষ স্বার্থ আদায় করতে চায়। এটা ঠিক না। তো ক্রিমিনাল অ্যাক্ট ইজ ক্রিমিনাল অ্যাক্ট। হ্যাঁ, এটার সাথে পলিটিক্সের কোনো সম্পর্ক নাই। তো এখন দেখেন, এই যে যখন কাউন্টার ন্যারেটিভ শুরু হবে না, এই যে ইয়ে বললেন, যে সুব্রত যে বললেন, দেখেন মানে রাষ্ট্রের ক্ষমতায় আমি হায়ার জুডিশিয়ারির কথা বলবো না। হায়ার জুডিশিয়ারি আমি মনে করি যে হায়ার জুডিশিয়ারি ইজ টোটালি মানে ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ, ইত্যাদি চেষ্টা করেন ওরা আর কি। কিন্তু লোয়ার জুডিশিয়ারি যে সরকার দ্বারা প্রভাবিত হয়, এটা তো কমন সেন্স, এবং সবাই আমরা জানি এটা। হ্যাঁ, সব আমলেই এটা কমন সেন্স। আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে। এক লোকের জামিন হচ্ছিল না, আমাকে ধরছে, তখন ঢাকা ডিভিশনাল কমিশনার ছিল আমাদের পার্টির এক লোক, যে মোস্তাক ভাই। তো ডিভিশনাল কমিশনার বললাম যে কমিশন ভাই, মোস্তাক ভাই এটা জামিন হচ্ছে না, এসে কয় দাঁড়াও। সে ওখান থেকে ম্যাজিস্ট্রেটকে ফোন করলো, এই লোকটার জামিন দিয়ে দাও, বা জামিন হয়ে গেল। হ্যাঁ, আমি প্র্যাকটিক্যালি দেখছি এটা। আমি মানে বছরের পর জামিন হচ্ছে না, যেই ডিভিশনাল কমিশনার বলে দিল, ম্যাজিস্ট্রেটকে ফোন করলো, বাস হয়ে গেল জামিন। তো লোয়ার কোর্ট যে প্রভাবিত, এটা তো কমন সেন্স। হ্যাঁ, জেনারেল নলেজ, এটা জেনারেল নলেজের পর্যায়ে পড়ে, এটা কোনো বিশেষ জ্ঞান না। হায়ার জুডিশিয়ারি ঠিক আছে, হ্যাঁ, ওটা আমি বলতে চাই না। তো এই যে মানে পলিটিক্স, রাষ্ট্র ক্ষমতায় যারা আছে, সেটার সাথে এটা যে রেসিপ্রোকাল হয়ে যায়, সমানুপাতিক হয়ে যায়, এটা একটা ভয়ঙ্কর ব্যাপার আর কি। হ্যাঁ, এবং দেখেন যখন কাউন্টার ন্যারেটিভ শুরু হবে, আমরা চাই না যে এরকম কাউন্টার ন্যারেটিভের মানে সুযোগ আসুক। কারণ তখন দেখবেন যে এই মামলাগুলি সম্পর্কে কি বলা হবে। এই যে যেমন আমি সেদিন একটা টক শোতে বলছি, এখন বলা হচ্ছে যে শেখ হাসিনার আমলে $240 বিলিয়ন পাচার হয়েছে। আমি সেদিন বলছি যে দেখেন, কোনোদিনও যদি আওয়ামী লীগ আসতে পারে কোদানাগাস্তা, তাহলে ওরা বলবে যে এই সরকারের আমলে $500 বিলিয়ন পাচার হয়েছে, আপনি কি করবেন? এখানে তো কোনো সত্য মিথ্যা যাচাইয়ের তো কোনো বিষয় না। কাউন্টার ন্যারেটিভগুলি কি হয় জানেন, এটা ইকো হইতে থাকে। হ্যাঁ, এটা মানে কি বলে যে ওই মানে এখন তো ধরেন যে পোস্ট ট্রুথ এরাতে এই সত্য মিথ্যা এগুলির কোনো বাড়াই নাই আর কি। হ্যাঁ, এইটা যে যত বেশি মানুষের মগজ ধোলাই করতে পারবে, রাজনীতিটা হয়ে গেছে এখন মগজ ধোলাই, যে যত বেশি মগজ ধোলাই করতে পারবে সে তত বেশি আপার হ্যান্ড পাবে। এখন এই কাউন্টার ন্যারেটিভগুলি যখন আপনার মগজ ধোলাইয়ের মাধ্যমে এস্টাবলিশ করার চেষ্টা করা হবে, তখন কি অবস্থা হবে দাঁড়া। এই জন্য আমি বলি কি, সব ক্ষেত্রেই নিরপেক্ষতা, সব ক্ষেত্রে ন্যায় নীতি বজায় রাখা উচিত। হ্যাঁ, তাইলে হয় কি, অপোনেন্ট যারা আছে তারা ওই কাউন্টার করতে পারে না। হ্যাঁ, সব ক্ষেত্রে এটা একটু যোগ করতে চাই আপনার কাছ থেকে, একটু জানতে চাই যে ধানমন্ডি 32 মানে বিচারের রায় হওয়ার আগেই কিন্তু আমরা দেখেছি ধানমন্ডি 32-এ আবারও কিন্তু বুলডোজার নিয়ে যাওয়া হয়েছে, এবং বিচারের রায়ের পরে কিন্তু এক ধরনের সেখানে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ছাত্র জনতার যে এক ধরনের লড়াই শুরু হয়েছে। বারবার 32 নম্বর ভাঙার পেছনের কারণ কি, মানে এত আক্রোশ কেন 32 নিয়ে? হ্যাঁ, 32 নম্বরকে তো তারা মনে করতেছে, যারা এগুলি করতে, তারা মনে করতেছে এইটা হচ্ছে স্বৈরাচার বা ফ্যাসিজমের একটা স্মারক। হ্যাঁ, এইটা নিশ্চিহ্ন করলে ফ্যাসিজম থাকবে না। মানে কত দেখেন, মানে ফুলিশনেসের কোনো সীমা পরিসীমায় নাই বাংলাদেশে। হ্যাঁ, একটা স্ট্রাকচার ভেঙে দিয়ে একটা মতবাদকে ধ্বংস করতে যাচ্ছে, এটা কোনো হইল? দেখেন, এটা মেয়ারলি স্ট্রাকচার, এটা কোনো বিষয়ই না। হ্যাঁ, পৃথিবীর দেখেন কোনো মতবাদই সে যত পুরনোই হোক একেবারে নিঃশেষ হয় না। এই যেমন ধরেন যে আমি একটা বলি, 2500-3000 হাজার বছর আগের একটা মতবাদ আছে, চাইনিজ মতবাদ, তাও ফিলসফি। এখন আপনি খুঁজলে 2-4 জন তাও ফিলসফি পাবেন। মুসলিম লীগ ভ্যানিশ হয়ে গেছে না, আপনি দেখবেন অনেক মুসলিম লীগ আর আপনি পাবেন। ঠিক আছে, কোনো মতবাদ তো ধ্বংস হয় না, এবং কখনো কখনো কি হয় জানেন, কখনো সিস্টেমেটিক রিট্রিট ইজ এ কাইন্ড অফ ভিক্টরি। কখনো কোনো মতবাদ সিস্টেমেটিক্যালি রিট্রিট করে, এবং তার এটা এক ধরনের বিজয়। আবার তারা শক্তি সঞ্চয়, যেমন ধরেন জামাত বা শিবির, তারা সিস্টেমেটিক্যালি রিট্রিট করে এখন দেখেন তারা আপার হ্যান্ডে চলে আসছে। সো এইটা ভাবার কোনো কারণ নাই যে একটা স্ট্রাকচার ভেঙে দিলাম,
আর আওয়ামী লীগ নিঃশেষ হয়ে গেল, এটা ভাঙার কোনো কারণ নেই, বা স্বৈরাচার এটা কোনো কারণ নেই। ফলে এই জিনিসগুলি যদি আমরা মানে মানে কি বলে একেবারে সেন্সিবল না হই, হ্যাঁ, সব কিছু আবেগ দ্বারা সবসময় আমরা হয় কি জানেন, আমাদের দেশে একটা সমস্যা আছে। সমস্যাটা হলো সবাই মানে কমফোর্টেবল ইলিউশনে ভুগে, হ্যাঁ, যে সব কিছু কিন্তু ইলিউশন, হ্যাঁ, এবং যে ইলিউশনটা কমফোর্টেবল সেইটাকে সে পার্সিউ করে, যে একটা মরিচিকা ধরে নেয় যে এইটা এই হবে, ওইটা তার কাছে আরামদায়ক, সে করে কি ওইটা পার্সিউ করে, হ্যাঁ। কিন্তু রিয়ালিটি আর মানে ইলিউশন এই দুইটা যে টোটালি আলাদা, এই জিনিসটা কেউ বুঝতে চায় না। ধন্যবাদ। আমি আরো একবার আসবো আপনার কাছে। তুষার ভাই, একটু জানতে চাই আপনার কাছে যে বারবার ভাঙলে কি ইতিহাস মুছে ফেলা সম্ভব? না, কোনো স্ট্রাকচারের উপরে তো আসলে ইতিহাস নির্ভর করে না। এই জন্য যে আপনি যদি আলেকজান্ডারের কবর খোঁজেন পাবেন না, তো ইতিহাস থেকে আলেকজান্ডার হারিয়ে গেছে, আলেকজান্ডারের কবর কিন্তু খুঁজে পাওয়া যায় না। এরকম অনেক মানুষ আছেন পৃথিবীতে, অনেক ঘটনা আছে পৃথিবীতে, অনেক স্ট্রাকচারও আছে পৃথিবীতে, যেটা নাই কিন্তু ইতিহাসে তা আছে। যেমন আমরা যখন করি পৃথিবীর আশ্চর্যজনক বস্তুগুলোর কথা বলি, সেখানে আলেকজান্দ্রিয়া বাতিঘর আছে। আলেকজান্দ্রিয়াই তো আপনার সেই বাতিঘর কোথায় নাই কিন্তু। তো এইরকম জিউসের একটা মূর্তির কথা আছে, সেটা পাওয়া যায় না। ফলে আমি মনে করি যে একটি মতবাদ আসলে বেঁচে থাকে হচ্ছে তার অনুসারীদের যে চিন্তা চেতনা, অনুসারীদের শক্তি, অনুসারীদের দক্ষতার উপরে। সক্রেটিসকে হেমলক পানে বাধ্য করা হয়েছিল। তো যখন সক্রেটিসকে হেমলক পানে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে, সক্রেটিসের অনুসারীরা তাকে বলেছিলেন যে আপনি তো পালাতে পারেন, আপনি পাশে চলে গেলে আর এই রায় কার্যকর হবে না। কিন্তু সক্রেটিস বলেছিলেন যে উনি তার যে মতবাদ সেটাকে ডিজোন করতে চান না, উনি চলে গেলে এই রায়টা যে ঠিক সেটা প্রমাণিত হবে, এবং এতে করে ওনার মতবাদ, ওনার জ্ঞান, ওনার বুদ্ধি, এটাকে মানুষ অশ্রদ্ধা করবে। তো তিনি হেমলক পান করলেন। কিন্তু সক্রেটিসের মৃত্যুর যখন তাকে চেষ্টা করা হচ্ছে, তখন হেমলক খাইয়ে দেওয়ার পরে ঠিকমতো কাজ করছে না সক্রেটিসের শরীরের। কারণ হচ্ছে তিনি এমনিতে অল্প স্বল্পাহারী ছিলেন, রক্ত স্বল্পতা ছিল, বিষটা রক্তে কাজ করত। তো রক্তে যেহেতু মিশছে না, জল্লাদ তাকে বলেছে আপনি হাঁটাহাঁটি করেন, তাহলে হার্ট তাড়াতাড়ি চলবে, তাহলে বিষ তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে। তো উনি হাঁটাহাঁটি করেছেন, করে যখন শুয়ে পড়েছেন, তিনি মৃত্যুর ঠিক আগে তাকে ঢেকে দেওয়া হয়েছে, তিনি তার ঢাকনাটা সরিয়ে বলেছেন তার কাছে এক প্রতিবেশী একটা মুরগি ধার নিয়েছিলেন, সেই ধারটা যেন শোধ করে দেওয়া হয়। এখন আপনি চিন্তা করেন, আমাদের এই পলাতক সরকারের বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ আছে, সেটা 240 বিলিয়ন কিনা সেটা নিয়ে সন্দেহ থাকতে পারে, কিন্তু টাকা যে চুরি করেছেন এটাতে তো কোনো সন্দেহ নাই। কেননা সিঙ্গাপুরের হোটেল, মালয়েশিয়ার হোটেল, এগুলো আমাদের সামনে আছে। ধানমন্ডি 32 সক্রেটিস এবার আসেন না, আমি কেন এটা বলছি, এটা শেষ করতে দিতে হয়। হ্যাঁ, এটা এই জন্য যে আপনি যখন পালিয়ে যান, তখন আসলে আপনার মতবাদ কিংবা আপনার লোকজন যখন চুরি করে, তখন আপনার মতবাদ যতটা ক্ষতিগ্রস্ত হয়, একটা বাড়ি ভাঙলে সেই মতবাদ ক্ষতিগ্রস্ত হয় না। বাড়ি আবার তৈরি করা যায়, বাড়ি না থাকলে ওখানে স্মৃতিসৌধ বানানো যায়। আজকে খেলার মাঠ হয়ে গেলে কালকে ওইটাকে আবার পুনরুদ্ধার করে ওইটা শ্রদ্ধা জানানোর জায়গা তৈরি করা যায়। কিন্তু না, আমি সেটা জানি না। আপনি অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করেন, আমি তো গণক না, এটা ফেরত আসবে, কে কালকে মারা যাবে, কে কালকে জন্মাবে, এটা আমরা বলতে পারি না। আমরা শুধুমাত্র অতীতের অভিজ্ঞতার ভিত্তিতে আমরা ভবিষ্যৎ সম্পর্কে একটা ধারণা করতে পারি। ফলে যখন আপনি কোনো বাড়ির উপরে আক্রোশ নেবেন বা কোনো একটা ব্যক্তির উপরে আক্রোশ নিয়ে যাবেন, তখন মতবাদের কোনো ক্ষতি হয় না। মতবাদের ক্ষতি হয় যদি তার অনুসারীরা তার মতবাদকে গ্রহণ করার মতো উচ্চ নৈতিক মনোবল হারিয়ে ফেলেন। এবং আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অনুসারীদের মধ্যে উচ্চ নৈতিক মনোবল হারিয়ে গিয়েছে। তাদের মধ্যে চোর আছে, তাদের মধ্যে বাটপার আছে, তাদের মধ্যে ব্যাংক লুটেরা আছে, তাদের মধ্যে এমন ব্যক্তি আছেন যারা নির্বাচন করে নির্বাচিত হয়েছেন কিন্তু নিজের ব্যাংকের টাকা চুরি করেছেন, ইসলামী নাম দিয়ে ব্যাংক তৈরি করে সেইখান থেকে টাকা চুরি করেছেন। এইগুলি হলে পরে মতবাদ হারায়। মতবাদ বাড়ি ভেঙে হারায় না। এবং এই জায়গাতে কেন এসেছি, সক্রেটিসের পরে প্লেটো সক্রেটিসের লেখাগুলিকে লিখলেন, ডায়লগ, সংলাপ, মতবাদ টিকে গেল। তারপরে অ্যারিস্টটল আলেকজান্ডারকে পড়ালেন, একটা কনকারার তৈরি হলো, একজন সম্রাট। এবং সেই আলেকজান্ডার কি করলেন, পারস্য আক্রমণ করলেন। কেন? কারণ পারস্য একসময় গ্রিস আক্রমণ করেছিল, উনি প্রতিশোধ নিতে পারস্য আক্রমণ করলেন এবং পারস্যকে পরাস্ত করলেন। কিন্তু ইরানে থাকলেন না, কারণ ইরান দখল করার মতো পরে থাকার মতো জায়গা তার মনে হয় নাই। অতএব উনি পারস্য রাজকে পরাজিত করে উনি গেলেন ইজিপ্টে, এবং মিশরে গিয়ে উনি
এই পিরামিডের নিচে দাঁড়িয়ে বললেন যে পৃথিবীর রাজধানী হওয়ার মতো একটা সভ্যতা দরকার হয়, এবং সেই সভ্যতা এই জায়গাতে ফলে আলেকজান্দ্রিয়া হবে এই মিশরে। এই যে কনকারার তৈরি হলো, এই কনকারার তৈরি করার বীজ কিন্তু ওই সক্রেটিসের শিক্ষা। জি। এবং এই জন্যেই আপনি যতই যা কিছু ভেঙে ফেলেন, অনুসারীরা যদি নৈতিক মনোবলে দৃঢ় হয় তাহলে কিন্তু কখনোই ওই মতবাদ হারাবে না। আর অনুসারীরা যদি সেই মতবাদকে ধারণ করার অনুপযুক্ত হয়, অযোগ্য হয়, মূর্খ হয়, চোর হয়, বাটপার হয়, গণতন্ত্র ধ্বংসকারী হয়, তাহলে বাড়ি ভাঙার কোনো প্রয়োজনীয়তা নাই, এমনি মতবাদ হারিয়ে যায়। জি প্লিজ, জি মাহবুব ভাই একটু জানতে চাই। হচ্ছে যে দেখেন, গত রেজিমে আমরা বারবার বলছি, দেখেন সব কিছুকে পলিটিক্যালি ফেস করেন। পলিটিক্যাল প্রবলেম শুড বি অ্যাড্রেস পলিটিক্যালি। দ্যার ইজ নো মার্শাল সলিউশন, কোনো মিলিটারি সলিউশন নাই। আপনি পলিটিক্যালি জামাত শিবিরকে যদি আপনি ইরাডিকেট করতে চান, তাকে পলিটিক্যালি ফেস করেন, বা বিএনপিকে করতে পলিটিক্যালি ফেস করেন। এই মিলিটারি সলিউশন তো হবে না কখনো। দেখেন হয়েছে, হয় নাই। এখনও দেখেন, এখন যদি আওয়ামী লীগকে যদি ফেস করতে হয়, পলিটিক্যালি করতে হবে। এটার কোনো মিলিটারি সলিউশন নাই, এটার কোনো কোয়ার্সিভ সলিউশন নাই। এইটাকে পলিটিক্যালি মার্জিনালাইজ করেন। হ্যাঁ, এবং দেখেন, আমি সেদিন একটা টেলিভিশনে বলতেছিলাম যে যদি 5ই আগস্টের 3 মাস পরে বা 6 মাস পরে নির্বাচনটা হইতো, তখন কিন্তু মানুষ অ্যান্টি আওয়ামী লীগ মুডে ছিল। আওয়ামী লীগ কিন্তু এমনি মার্জিনালাইজ হয়ে যেত। কিন্তু এখন আফটার লং 15 মান্থস এখন কিন্তু ওই অবস্থাটা নাই। ঠিক আছে? তখন একটা যদি ইলেক্টেড গভর্নমেন্ট হইতো 3 মাস পরে, তাহলে এটা লেজিটিমেট গভর্নমেন্ট হইতো 5 বছরের জন্য। 5 বছরের জন্য আওয়ামী লীগ এমনি নাই হয়ে থাকতো, হ্যাঁ, মার্জিনালাইজ হয়ে যেত। তারপর 5 বছর পর দেখা যেত। কিন্তু আপনি যেহেতু লেট করলেন, এবং এই যে এখন 15 মাস পরে দেখেন গভর্নমেন্ট যত আনপপুলার হচ্ছে, এইটা বাই ডিফল্ট এটা ইনডাইরেক্ট বেনিফিশিয়ারি হচ্ছে কিন্তু আওয়ামী লীগ। হ্যাঁ, এবং এই অবস্থাটা কিন্তু তৈরি করছেন আপনারাই, মানে আমি বলছি সরকারের লোকজন। হ্যাঁ, ফলে there is no military solution, there is no coercive solution, there is only a political solution, যদি সমস্যাটা পলিটিক্যাল হয়, তাই না? তো সেইভাবে অ্যাড্রেস করেন। হ্যাঁ, এই যে মানে কি বলে যে 32 নম্বর ভাইঙ্গা, তারপরে ধরেন যে ওই যে কি বলে গোপালগঞ্জে আপনি গুলি কইরা, হ্যাঁ, এই যে দেখেন, এই যে আর কথা উঠলো, আপনি গোপালগঞ্জে চিফ অ্যাডভাইজার প্রথম বক্তৃতায় কি বলছিলেন? এখন থেকে আর গুলি করা হবে না বলছিলেন উনি, বলছিলেন কি না? তাহলে গোপালগঞ্জে তো আমরা দেখলাম যে একজন অ্যাডভাইজারের রুম থেকে ডিকটেট করে গুলি করা হলো এবং 5 জন লোক মারা গেল, তাই না? এগুলি কি হবে? এগুলি কি আনঅ্যানসার্ড? যে আমি আপনার কাছে এ বিষয়ে নিয়ে আরেক ফিরবো। জনাব সুব্রত চৌধুরী, একটু ফিরতে চাই আপনার কাছে। আন্তর্জাতিক কমিউনিটিগুলোতে কিন্তু সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড তারা সমর্থন করছেন না। তাহলে এই যে এই আজকের যে রায় হলো, মৃত্যুদণ্ড দেয়া হলো, এটা সমর্থন করবেন অথবা এটা নিয়ে প্রশ্ন তুলবেন? ব্যক্তিগতভাবে আমাকে যদি বলেন, আমিও মৃত্যুদণ্ডের পক্ষে না। তো সরকার তো এখনো সেই জায়গায় যায় নাই, কোনো সরকারই যায় নাই। আর বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকেও কিন্তু চাপ আছে যেন বাংলাদেশে এটা অ্যাকসেপ্ট করে নেওয়া হয়, কারণ সভ্য জগতে এখন আর এটা চলে না মৃত্যুদণ্ডের বিষয়টা। কিন্তু আমরা তো ওখান থেকে যেহেতু বের হয়ে আসতে পারি নাই, তো রায় যেটা হয়েছে সেটা কার্যকর করতে গেলে মৃত্যুদণ্ড দিয়েই করতে হবে। ভবিষ্যতে যখন আমরা সইটই করব, অবস্থার পরিবর্তন হবে, তখন দেখা যাবে। আর আপনি যে ভাঙাভাঙির কথা বললেন না, 15 মাস হয়ে গেছে, এখনো মবক্রেসি চলতেছে। এটা কি ইউনূস সাহেব? উনি তো সঠিক কথা বলেছেন, আপনার তো এতদিন থাকার কথা না। আপনি প্রথম দিন আইসাই বললেন না কেন আমি 6 মাস থাকবো, 3 মাস থাকবো, এর মধ্যে আমি নির্বাচন দিয়ে আমি চলে যাবো। আপনি কি জানেন 4-5 দিন আগে ওয়ার্কার্স পার্টিকে দখল করে মব সেখানে লাগাইছে কি স্বৈরাচার গবেষণা কেন্দ্র, ওয়ার্কার্স পার্টির পুরো অফিস দখল করে ফেলছে 4-5 দিন আগে। এখনো তো আমরা এটার মধ্যেই আছি। ইউনূস সাহেব এগুলো দেখে না? এই সকাল থেকে ওখানে নাকি নিয়ে যাচ্ছে, হ্যাঁ নিয়ে যাচ্ছে, সেগুলো থামাইলো না কেন? পরের দিকে আইসা তোমরা এগুলো হামলা টামলা করতেছো, এবং এটা তো উৎসাহিত হচ্ছে না সারা বাংলাদেশে যারা সেই কর্মকাণ্ড করে এবং যারা দখল সংস্কৃতিতে বিশ্বাস করে বা ওই সংস্কৃতির মধ্যে অপসংস্কৃতির মধ্যে ঢুকে গেছে, তারা তো আবার নতুন করে শুরু করে। আমরা তো মনে করছিলাম হ্যাঁ এগুলো থেকে মুক্ত হয়েছে আমরা মনে করেছিলাম। তো এখন এই অবস্থা যদি চলতে থাকে তো নির্বাচনটা শান্তিপূর্ণ পরিবেশে হবে কেমনে? ইউনূস সাহেব এটা বুঝেন না? আপনি বারবার বলতেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আমরাও তো চাচ্ছি ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সসম্মানে চলে যান। আপনি এইসব পরিস্থিতির কারণে এখন সন্দেহ
আসছে, আমার কামাল ভাই বলছে যে আপনি বিশ্বাস করেন নির্বাচন হবে? হ্যাঁ, মানে এইরকম। মানে আপনারা অথচ আমি বিশ্বাস করি নির্বাচন হবে, শতভাগ বিশ্বাস করি, যদি আমরা নিজেদের মধ্যে ঐক্যটা ধরে রাখতে পারি। আমাদের মধ্যে কিছুটা অনেকের ভাব আসছে, আপনারা দেখছেন কয়েকটি ইসলামিক দল মিলে তারা আবার রাজপথের আন্দোলন শুরু করেছে। আজকে যমুনা ঘেরাও কর্মসূচি ছিল, আমরা খুব আবেদন নিবেদন করছি যে রায়ের দিন এই কাজটা করবেন না, তাহলে যারা এখানে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করছে তাদের সাথে আপনাদের একটা যোগসূত্র পাওয়া যাবে। তো সেই কারণে আমরা বলবো যে ভাই এখন রাজপথের আন্দোলন সংগ্রাম এগুলো বাদ দেন, যতটুকু হয়েছে এগুলো নিয়ে চলেন, আমরা সবাই এগোই। এবং এখানে যদি কোনো ত্রুটি দুর্বলতা থাকে, যেমন ওই যে 4টা প্যাকেজ ডিলের মধ্যে যে ভোটটা দিয়ে দিল গণভোট, হ্যাঁ, সেটার মধ্যে কিছুটা সমস্যা হতে পারে। আমি ভোট দেব 3টাতে হ্যাঁ, 1টাতে না, বা 2টাতে না, 2টাতে আমি কিভাবে দেব? একসাথে হ্যাঁ বলতে হবে, একসাথে না বলতে। তো এই গোজামিল দিয়ে আপনি নির্বাচনটা কেন করছেন? এই তো একটা বিতর্কিত নির্বাচন হবে। সুতরাং এইগুলো নিয়ে আমরা আলাপ করি। আর আজকে একটা রায়ের মধ্য দিয়ে যে সারা দেশে যে আবার একটা এই কি বললাম, এটা মবক্রেসিকে আবার নতুন করে আপনি চালু করতে দিলেন, হ্যাঁ, আমার তো মনে হয় যে আপনি বোধহয় একটা তালগোল পাকাচ্ছেন। ধন্যবাদ হ্যাঁ। আপনাকে। একটু আমি বলি, জি, মাহবুব ভাই, আমি একটু- দুইটা পয়েন্ট একটু বলি। জি, প্লিজ। সেটা হচ্ছে যে দেখেন, আমিও কিন্তু ডেথ পেনাল্টির বিপক্ষে। আমি লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট, সেটা আমার যুক্তিটা হচ্ছে এই, আপনি যদি তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিলেন, সে কিন্তু হি গোজ অ্যাবভ অল সেন্সেশনাল অর্গান, তার কোনো অনুভূতিই নাই। কিন্তু লাইফ টাইম দিলে হবে কি, সে সারা জীবন অনুতাপ করবে সে যে ক্রাইম করেছে, এবং এই অনুতাপটা কিন্তু মানে ওই যে 10 মিনিটের যে কষ্ট, হ্যাঁ, এটা হচ্ছে তো অনেক বেশি। সুতরাং লাইফ টার্মটা আমার কাছে প্রেফারেবল আর কি, মৃত্যুদণ্ডের চাইতে। আর আপনি যে বলে 4টা না, আমি একটা পোস্ট দিছি, পোস্ট না টেলিভিশনে বলছি, যে একটা প্রশ্ন করেন যে আলী রিয়াজের প্রতি আপনাদের আস্থা আছে কিনা, হ্যাঁ না, ঠিক আছে, মানে এটা নিয়ে গণভোট হওয়া যেতে পারে। গণভোটে আপনি তো 4টা দিচ্ছেন, তাই না? আর একটা বাড়াতে হবে নাকি? আরে বাবা, কেন বুঝেন না? আচ্ছা, এইগুলি 4টা না, হ্যাঁ, একটা প্রশ্ন থাকবে, হ্যাঁ না, তো এটা আমি দুইটা মানি, তা আমি কোথায় সিল দিব? তাহলে একটা প্রশ্ন থাকতে হবে, তার প্রশ্নটা হবে আলী রিয়াজের প্রতি আপনাদের আস্থা আছে কিনা, হ্যাঁ অথবা না। ঠিক আছে, তাইলে বোধ হয় জিনিসটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। তো যাই হোক, দেখেন কত কিছু যে চলতেছে না, এত অ্যানামলি, এত মানে অসঙ্গতি, এত ধরনের, মানে দেশটা কি যে হয়ে গেল আর কি। হ্যাঁ, এটার কোনো মানে সুস্থতা বলতে কিছু আর নাই। হ্যাঁ, এটা একটা কি বলে যে একটা টোটালি একটা মানে কি বলে কি এটার আনকাভারেবল পেশেন্ট হয়ে গেছে আর জি, কি। ধন্যবাদ আপনাকে। তুষার ভাই, একটু ফিরতে চাই, যখন ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকবেন না, তিনি তো দেশের বাইরে চলে যাবেন, যেহেতু আন্তর্জাতিক কমিউনিটির সাথে তার একটা ভালো জানাশোনা আছে, সেখানে যেও আবার তিনি প্রশ্নের সম্মুখীন হবেন কিনা যে এই যে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হলো, এই মৃত্যুদণ্ডাদেশ নিয়ে? অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস যখন এই দায়িত্বে থাকবেন না, উনি দেশের বাইরে যাবেন, এমন কোনো কথা কিন্তু উনি বলেন নাই। যদি চলে যান আর কি। এখন যদি চলে যান তো যদির উপরে আলাপ, কিন্তু উনি এটা বলেন নাই। ফলে উনি যদি দেশে থাকেন, দেশে থাকবেন, উনি বাংলাদেশের নাগরিক, উনি যদি বিদেশে থাকতে চান থাকবেন, এটা তার স্বাধীনতা। কিন্তু কিছু মানুষ আছেন যারা বাউন্ড টু গো, যেমন এই যে আলী রিয়াজ সাহেব, উনি তো আগে ওইখানে থাকতেন না, উনি বহু আগেই বাংলাদেশ পরিত্যাগ করেছেন, উনি এসে এই সমস্ত ভজঘট করে দিয়ে উনি কিন্তু আবার ফিরে যাবেন। এবং এরকম একাধিক ব্যক্তি আছেন যারা নিউ ইয়র্ক থেকে, নেদারল্যান্ড থেকে, ইউকে থেকে, বিভিন্ন জায়গা থেকে উড়ে এসে বসেছেন এবং তারা কিন্তু আবার উড়ে যাবেন। তারা কিন্তু যাবেনই, কারণ তারা সেইখানেই তাদের জীবন তৈরি করবেন, এই সিদ্ধান্ত বহু আগে নিয়েছেন। তারা আসলে কি করবেন, এইটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। ডক্টর মোহাম্মদ ইউনূস তো এখন পৃথিবীর নাগরিক, উনি বহু জায়গাতে সম্মানসূচক নাগরিকত্ব পেয়েছেন, উনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট পেয়েছেন, ওনার তো পুরস্কার এবং পদকের কোনো শেষ নাই। তো সেই কারণে উনি কোথাও না কোথাও থাকতেই পারবেন, কোথাও থাকতে চাইলে সাদরে তাকে বরণ করা হবে। আপনি যে প্রশ্নটা করেছেন, এটা নির্ভর করবে যে দেশে তারা থাকবেন সেই দেশে ডিম ছোড়ার মতো বাঙালি আছেন কিনা। কেননা ক্ষমতায় থাকতেই ডিম ছোড়ার ঘটনাটি ঘটেছে, ফলে ডিম ছোড়াকে বন্ধ হবে? বাঙালি কি তার ডিম ছোড়ার অভ্যাস থেকে সরে আসবে? বাঙালি কি তার কুৎসিত গালিগালাজ, যেটা ইন্টারনেটে শেখানো হয়েছে, স্বৈরাচার হটানোর নামে বাঙালিকে যে কুৎসিত জঘন্য উর্দু, হিন্দি, আঞ্চলিক ভাষা মিশ্রিত জঘন্য বাংলা, জঘন্য উচ্চারণ,
জঘন্য গালিগালাজ শেখানো হয়েছে। এইখান থেকে জাতিকে উদ্ধার করার কোনো চেষ্টা তাদের মধ্যে ছিল, এই সরকার সব করেছেন। শিক্ষার উপরে কোনো একটা ইতিবাচক কোনো কার্যক্রম হাতে নেন নাই। আমাদের এই যে কুশিক্ষা, অশিক্ষা, অন্ধশিক্ষা, যা আমাদেরকে অন্ধত্বে নিয়ে যায়, মানে মনের অন্ধত্বে, সেই জায়গা থেকে ফিরিয়ে আনার কোনো প্রক্রিয়া কি তারা নিয়েছেন? তারা যাদেরকে আজকে সংস্কার চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এইটা ঠিক ওইটা ঠিক, আমরা অমুক দেশে দেখেছি তমুক দেশে দেখেছি, যাদেরকে তারা এই সংস্কারের আওতায় আনার চেষ্টা করছেন, তারা ঠিক মতো কথাই বলতে পারে না। আজকেও আপনি দেখেন, বুলডোজারকে বুলডোজার বলতে পারছে না, বলছে বুলড্রোজার, আবার বলছে ব্রুলড্রোজার বলছে। কিন্তু হ্যাঁ, তারা ঠিক মতো ইংরেজিটা জানে না, যে যন্ত্রটাকে সাথে করে নিয়ে এসেছে। তারা বাংলাও জানে না ঠিক মতো, কিন্তু গালি দিতে বলেন গালি জানে। এই যে গালির সংস্কৃতি যারা শেখালো, একটা মুহূর্ত এই অন্তর্বর্তী সরকার বলেছে যে আসেন আমরা সভ্য হই, জুলাই সনদে স্বাক্ষর করে বলেছেন আমরা নাকি সভ্য হলাম। সভ্য মানুষের মা বাপ তুলে গালি দেয়, উয়া উয়া বলে গালি দেয়। এই সভ্যতা তৈরি করার কোনো চেষ্টা তাদের মধ্যে ছিল? মানুষের সংস্কার না করে আপনি কি করে আইনের সংস্কার করবেন? আইন কি মানুষ মানলে বাঁচে নাকি না মানলে বাঁচে? আইন কি মানুষ বুঝলে বাঁচে নাকি না বুঝলে বাঁচে? সংবিধানকে মানুষ রেসপেক্ট করলে সেটা একটা রেসপেক্টেবল গ্রন্থ, নাকি ডিসরেসপেক্ট করলে সেটা একটা রেসপেক্টেবল গ্রন্থ? যে সংস্কার আপনারা করছেন, সেই সংস্কারকে মানুষ শ্রদ্ধা করলে সেটা একটা পবিত্র সনদ, নাকি অশ্রদ্ধা করলে পবিত্র সনদ? যার ভাষার মধ্যে শ্রদ্ধা নাই, যাদের আচরণের মধ্যে গুরুজনের প্রতি শ্রদ্ধা নাই, গুরুজনের বয়সকে, তার জ্ঞানকে, তার অভিজ্ঞতাকে সম্মান করার প্রবণতা নাই, সে নিজে কোনোদিন বৃদ্ধ হবে না, তার নিজের কোনোদিন বয়স বাড়বে না, সে কোনোদিন আমাদের বয়সী বা তাদের বয়সে গিয়ে পৌঁছাবেন না। যে বয়সে পৌঁছানোর জন্য শুধুমাত্র শিক্ষা কিংবা অভিজ্ঞতা কিংবা পরিশ্রম না, যে বয়সে পৌঁছানোর জন্য তাকে রীতিমতো সংগ্রাম করতে হয়েছে। কারণ আমার এই দুই পাশে যারা বসে আছেন, তারা মুক্তিযুদ্ধের সংগ্রাম দেখেছেন, তারা বাংলাদেশে একাধিক গণ আন্দোলন দেখেছেন, তারা নানান ধরনের সামাজিক আন্দোলনে অংশ নিয়েছেন। আজকে তাদেরকে আমরা যে এখানে বসিয়ে রেখে আমরা যখন টেলিভিশন খুলি, তখন দেখি সামান্য একটু মতের অমিল হলে এই গুরুজনদেরকে জঘন্য ভাষা আক্রমণ করা হচ্ছে, বলা হচ্ছে সেটা প্রতিবাদের ভাষা। সেই ভাষা পরিবর্তন না করে বাংলাদেশের কোন সংস্কার, কোন মানুষের সংস্কার? শুধু বলবেন আজকে আমরা সভ্য হলাম, আমরা সভ্য হয়ে গেলাম। শুধু বলবেন আজকে আমরা যুগান্তকারী নির্বাচন করলাম আর নির্বাচন হয়ে গেল। শুধু বলবেন গণতন্ত্র এসেছে, তাই গণতন্ত্র এসে গেল। মানুষের আচরণ যদি গণতান্ত্রিক না হয়, মানুষের মধ্যে যদি মানুষের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, মমতা, সহানুভূতি সমাজ থেকে চলে যায়, যদি যখন তখন কারো বাড়িতে আক্রমণ করা যায়, কারো বাড়ি ভাঙা যায়, যেখানে সেখানে আইন হাতে তুলে নিয়ে যা খুশি তাই করা যায়, এই যে অসম্মান, এই অসম্মানকে শুধুমাত্র কোনো মতবাদের বিরুদ্ধে অসম্মান, নাকি অসম্মান বাংলাদেশের আইনকে অসম্মান, বাংলাদেশের সামাজিক সংস্কৃতিকে অসম্মান? যে সংস্কৃতি আমাকে শিখিয়েছিল যে আমার চাইতে একদিনের বড় হলেও তাকে আমি ভাই বলি, তাকে আমি আপা বলি, তাকে আমি বোন বলি, তাকে আমি শ্রদ্ধা করি, তার কথাটা ভুল হলেও তাকে আমি সেই ভুলটা সম্মানের সাথে মনে করিয়ে দিই। সেই মহৎ জীবন, সেই উন্নত জীবন কোথায়? শুধু ক্ষুদ্র ঋণ দিলেই জীবনের দারিদ্র দূর হয়? মনের দারিদ্র কে দূর করবে? হৃদয়ের দারিদ্র কে দূর করবে? কে বলবে যে বাংলাদেশের মানুষকে প্রকৃত অর্থেই মানুষ হতে হবে? কোনো কথা নাই, খালি আইন বদলাবে, এইটা বদলাবে, সেইটা বদলাবে, আর বাংলাদেশ হয়ে যাবে পশ্চিমা দেশের মতো। এই পশ্চিমকে একদিনে পশ্চিম হয়েছে? এই পশ্চিমে এনলাইটেনমেন্ট হয় নাই? এই পশ্চিমকে একদিনে হয়েছে? এই পশ্চিমে একাধিক বিপ্লব হয় নাই? এই পশ্চিমকে একদিনে পশ্চিম হয়েছে? এইখানে অসংখ্য কনকারাররা জন্মায় নাই? এইগুলা বাদ দিয়ে আমরা এখন কি করছি জানেন? আমরা এখন কতগুলি ক্ষুদ্র জিনিস নিয়ে ব্যস্ত আছি, যে এই ক্ষুদ্রতা আমাদেরকে দিনে দিনে আরো ক্ষুদ্র করছে। নজরুলের একটা কবিতা আছে, যে কবিতার মধ্যে প্রার্থনা আছে, যেখানে তিনি বলেছিলেন যে নিচতার চাইতে কোনো নিচ পাপ নাই। তিনি বলেছিলেন যে যদি শতেক জন্ম পাপে হই পাপী, যুগ যুগান্ত নরকেও জাপি, জানি জানি প্রভু তারও আছে ক্ষমা, ক্ষমা নাই নিচতার। এই নিচতার কোনো ক্ষমা নাই। এই নিচতার শাস্তি কোথার থেকে হবে জানেন? প্রকৃতি থেকে। এই নিচতার শাস্তি কোনো আদালত দেয় না। এই নিচতার শাস্তি প্রত্যেকে যার যার জীবনের মধ্যে উপলব্ধি করে। যারা আজকে বড়দেরকে অসম্মান করছে, একদিন তারা কোনো এক সময় ওই বয়সে পৌঁছে দেখবে যে তাদের অসম্মান আরো কত নির্মম, নৃশংস, দয়াহীন, মায়াহীন, কত নিচতা তাদের জন্য অপেক্ষা করছে সামনে, তারা সেটা জানে না। এই কথাগুলি তাদেরকে বলার সেই লোক কই? শিক্ষককে অমর্যাদা করা হয়েছে, সেইটার বিচার কই? ধন্যবাদ আপনাকে। জনাব মাহবুব কামাল, একটু ফিরতে চাই আপনার কাছে। তুষার ভাই যা বললেন, এই নিচতার ক্ষমা আছেন কিনা, বা এটা বলছি, উনি খুব টাচি একটা বক্তৃতা দিলেন, হ্যাঁ, খুবই হৃদয়স্পর্শী। দেখেন, আমরা যখন স্কুলে পড়ি না, তখন বড় ভাইরা মাঠে যখন ফুটবল খেলতো, আমাদের কাছে
ওই জামা এবং জুতা টুতা রাখতো, যে ধরে রাখো, আমরা খেলা দেখতাম, জুতা এইভাবে বুকে জড়ায় ধরে রাখতাম, বড় ভাইদের জুতা, এক্স্যাক্টলি লিটারেলি এইভাবে জোরে রাখতাম, মাটিতে যদি হারায় যায় সুতরাং বুকে জড়ায় ধরতাম, বড় ভাইরা খেলতেছে। এই যে একটা সংস্কৃতি ছিল না, এই যে একটা মানে মানে বয়স্কদের প্রতি শ্রদ্ধা, এগুলি আপনি দেখেন ভাষা, উনি বললেন না, আমাদের ল্যাঙ্গুয়েজ ডে বাই ডে কন্টামিনেটেড হয়ে যাচ্ছে, দূষিত হয়ে যাচ্ছে ভাষা। আপনি দেখেন এনসিপির একজন শীর্ষস্থানীয় নেতা, উনি শেখ হাসিনার পতনের সময় ওনার কি ফিলিং হয়েছিল, উনি যে উপমাটা দিছেন এইটা উচ্চারণ করা যায় না। হ্যাঁ, যে উপমাটা দিচ্ছেন যে উনি কী আনন্দ অনুভব করছেন। তারপরে ধরেন যে ফজলুর রহমানের বাসার সামনে যে ওই মেয়েটা যে ধরনের স্লোগান দিছে, এগুলি তো আমি একটা জিনিস বুঝলাম না। দেখেন এই যে প্রফেসর সাহেবের কথা বলেন, প্রফেসর সাহেব কি কোনোদিনও জনগণের কাছে আহ্বান করছেন যে চলেন আমরা এই মবক্রেসিকে দূর করি? আহ্বান করছেন উনি এনকারেজ করছেন মবক্রেসি, উনি এনকারেজ করছেন, এই বলে এনকারেজ করছেন যে ওরা তো তোমাদের গ্রামেও আছে, তোমাদের তেজ কোথায়? দ্যাট ওয়াজ মানে কি বলে যে অ্যাবসলুটলি অ্যান এনকারেজমেন্ট অফ মব। হ্যাঁ, অথচ ওনার উচিত ছিল জনগণকে আহ্বান করা, এই যে মব চলতেছে, এই চলতেছে, এগুলিকে আমরা প্রতিহত করব, কিন্তু উনি করেন নাই। উনি কি করেন, যমুনায় বসে মেডিটেশন করে, কি মেডিটেশন করে আল্লাহ জানে। আর মাঝে মাঝে ইচ্ছা হয় মানে ইংল্যান্ড যাব গেলেন, সুইজারল্যান্ড যাব গেলেন, ইতালি যাব গেলেন, সাথে অমুককে নিয়ে লামিয়া মোর্শেদ তো এইটা সেইটা নিয়ে বাস উনি ওনার মতো করে আসেন। হ্যাঁ, এই যে সারা দেশ যে একটা মানে মবক্রেসি থেকে শুরু করে নানা ধরনের অনাচারের মধ্যে ডুবে আছে, ওনার কোনো মানে কোনো ইয়েই নাই। হি ইজ টোটালি ইনডিফারেন্ট টু অল প্রবলেমস। একটু যোগ করি, এই যে তরুণ প্রজন্মের এই ধৃষ্টতায়, এর জন্য আসলে দায়ী কারা? আমাদের সংস্কৃতি মানে ওই যে আপনি যেটা বলছেন যে একসময় আপনারা সিনিয়রদের জুতা বুকে করে রাখতেন, এত সম্মান দিতেন, এখন তো সম্মানের জায়গাটা পরিবর্তন হওয়ার কারণটা কি, দায় কারা? শুনেন আমি বলি, এগুলি না অনেক লং ডিসকাশন। দেখেন ছোট করে জানতে চাই। সাইমন বলিভার উনি একজন বিশাল বিপ্লবী আর কি। উনি ল্যাটিন আমেরিকার 5টা দেশের মুক্তি সংগ্রামের সাথে ছিলেন। উনি খুব ক্লোজলি দেখছেন এই যে বিপ্লব, গণ অভ্যুত্থান ইত্যাদি। ওনার একটা বিখ্যাত কথা আছে, রেভলিউশন ডিভাউটস হিজ ওন চিলড্রেন। বিপ্লব তার নিজের সন্তানদের খেয়ে ফেলে। দেখেন ক্লোজ অবজারভেশন, কিন্তু সে তো 5টা দেশের সাথে। বিপ্লবের যে কোনো, যেমন ধরেন 71-এর মুক্তিযুদ্ধ, দেখবেন যেই আমরা 16 ডিসেম্বর হয়ে গেল, অনেক মুক্তিযোদ্ধা ওদের স্খলন এসে গেল, ওই যে ডিভাউটস হিজ ওন চিলড্রেন। হ্যাঁ, 5ই আগস্টের পরে ন্যাচারালি যারা 5ই জুলাই যোদ্ধা, যারা সাইমন বলিভারের তত্ত্ব যদি ঠিক হয়, তাইলে এই অভ্যুত্থান মানে তার সন্তানদের খেয়ে ফেলবে, এইটা থাকবে। কিন্তু এইটাকে তো এই যাতে না খেয়ে ফেলতে পারে, এইটার জন্য তো একটা কাউন্টার ব্যালেন্স দরকার ছিল, একটা নেতৃত্ব দরকার ছিল, যাতে এই যে জেনারেশনটা, হ্যাঁ, এই জেনজি বলি আর যাই বলি, এদের যাতে ডিজেনারেশন না হয়। চিফ অ্যাডভাইজারের তো এটা হ্যান্ডেল করা উচিত ছিল। উনি এটা হ্যান্ডেল করলেন না, বরং উনি এদেরকে কাজে লাগাইলেন, তার নিজের স্বার্থে কাজে লাগাইলেন। এবং এদেরকে দেখেন এই অনেক কথা, বুঝছেন, ওনার 03 কি, ওনার 03 একটা আছে না, আনএমপ্লয়মেন্ট আছে কি না? তা আপনি 14 মাসে আমি আনএমপ্লয়মেন্ট দূর করতে পারবেন না, ওকে ফাইন। তা আপনি আনএমপ্লয়মেন্ট দূর করার কোনো মডালিটি দেখাইছেন নাকি? ছাত্রদের বলছেন যে তোমরা রাজনীতি করো, তার মানে রাজনীতি ইজ অ্যান এমপ্লয়মেন্ট। আমি তো তাই বলবো, আপনি যদি মানে এমপ্লয়মেন্টের খাতগুলি, মানে যে সমস্ত ক্ষেত্রে এমপ্লয়মেন্ট হয় সেগুলিকে যদি আপনি উৎসাহিত না করে যদি রাজনীতিতে উনি তো বক্তৃতা দিয়ে বেড়েছেন এরাই দেশ ঠিক করবে, এরাই করবে, তাইলে আমি বুঝতেছি যে পলিটিক্স ইজ অ্যান এমপ্লয়মেন্ট। ছাত্ররা তাই মনে করতেছে, আর এখানে আসলেই তো আমাদের টাকা হবে, আমাদের এমপ্লয়মেন্ট হবে, তাই না? এই যে ডিজেনারেশনটা হলো, এইটা ট্যাকেল করার দরকার ছিল চিফ অ্যাডভাইজার। উনি তো আমরা জানতাম উনি ইমাজিনেটিভ, উনি ক্রিয়েটিভ, উনি দূরদর্শী, অমুক তমুক কত কিছু শুনছি। হ্যাঁ, কই উনি তো এগুলি কাজে লাগান নাই। মাহবুব ভাই, আমি আপনার কাছে আরো একটি প্রশ্ন জানতে চাই, যে গাড়িতে আগুন এবং ককটেল নিক্ষেপকারীদেরকে দেখা মাত্রই গুলির নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার, তার আগে সিএমপি কমিশনার নির্দেশ দিয়েছিলেন। অতীতেও তো দেশ ও জনগণের মাল রক্ষার্থে শেখ হাসিনা এরকম নির্দেশ দিয়েছেন। অতীতের কথা বাদ দেন, ইট ইজ টোটালি এ কন্ট্রাডিকশন টু চিফ অ্যাডভাইজার্স মানে ফার্স্ট অ্যাড্রেস টু দ্য নেশন। উনি প্রথম বক্তৃতায় বলছেন এখন থেকে আর কোনো গুলি করা হবে না, বলেন নাই উনি? তাইলে যদি তাই হয়, তাহলে এই ডিএমপি কমিশনার তো চিফ অ্যাডভাইজারকে কন্ট্রাডিক্ট করতেছেন, স্ট্রেট কন্ট্রাডিকশন এটা। কেন গুলি করা হবে? উনি চিফ অ্যাডভাইজার তো বলছেন যে গুলি করা হবে না। তো ফলে দেখেন এগুলি আমরা তো বুঝি, মানে এই যে সকাল বিকাল করি আমরা, সকালে এক কথা বিকালে এক কথা, হ্যাঁ, এগুলো ওই নিজেদের স্বার্থ, নিজেদের
মানে নিজেদের অবস্থান ঠিক রাখার জন্য। আমি কালকে কোথায় জানি বললাম এই টক শোতে, এখানে দেখেন ন্যায় নীতি বলতে কিছু নাই, এখানে যা আছে কৌশল। বাংলাদেশে আপনি কোনো এথিক্স, কোনো মরালিটি এগুলি পাবেন না। পাবেন কি টেকনিক, কৌশল, মানে কি স্ট্র্যাটেজি, কৌশল, এগুলি হচ্ছে এখন ডোমিনেট করতেছে সব কিছু। ন্যায় নীতি দ্বারা সোসাইটি চলতেছে না, একদমই চলতেছে না। হ্যাঁ, ফলে ওয়ের উইল ইট এন্ড আপ আমরা কেউই জানি না। আমি ভবিষ্যৎটা একদম ধূসর দেখতেছি। দেখেন, আমাকে যখন টক শোতে জিজ্ঞেস করা হয় যে কি হতে যাচ্ছে ভাই, তাহলে দেখেন আমি এই কি বলে যে বুদ্ধিজীবী না, তো ফলে আমার কোনো স্ট্যাটাস দরকার নাই। আমি মানে একটা ঘোর অন্ধকারে সিলভার লাইন দেখা যাচ্ছে, আমি এগুলি বলবো না। হ্যাঁ, বা আরও চিহ্ন এদিকে যাও এদিকে যাও, আমি বলবো না, কারণ যাওয়ার জায়গা নেই আমাদের। আমার কোনো স্ট্যাটাসের দরকার নাই, আমি টোটালি প্যাসিমিস্টিক। হ্যাঁ, এই অন্তত 25 বছরে এই দেশ ঠিক হবে না, অন্তত 25 বছর, ইফ নট মোর। ফলে এই জায়গাটা কিন্তু চলে গেছে দেশ। হ্যাঁ, এইটা খামাখা, এই যে আসলাম না এখানে, ওই আপনার একটা চেক দিবেন মনে হয় 3000 টাকার, এইটাই হচ্ছে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। যে আমি আপনার মানে কথাটা পুরোটা শুনতে চাই মাহবুব ভাই। আমরা এই যে জায়গাটা চলে গেল দেশটা, হ্যাঁ, এবং খামাখা কতগুলি লোক আছে মানে কি করে অপটিমিজম দেখায়। হ্যাঁ, এইটা চিফ অ্যাডভাইজার, এইটা ওইটা ইলেকশনের, আরে ইলেকশনের ঠিক হয়ে যাবে মানে, আমি তো এগুলো না হাসি লাগে, বুঝছেন। মানে আমাদের শুনেন, মানে পণ্ডিতের চাইতে আপনার মূর্খরা বেশি বিনোদন দিতে পারে, বুঝছেন। মানে এত বিনোদন, হ্যাঁ, এত মানে বিনোদনের ছড়াছড়ি, হ্যাঁ, ফ্যান্টাসি কতগুলি হ্যাঁ, ইলেকশন হইলে বলে চিফ অ্যাডভাইজার নিজে বলতেছে, হ্যাঁ, যে সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে বর্বর থেকে আমরা সভ্য দেশের পরিণত। চিন্তা করেন আর কি, একটা কথা বলার তো একটা থাকতে হবে না, একটা মিনিমাম তো একটা মানে স্ট্যান্ডার্ড থাকতে হবে। সনদের স্বাক্ষরের মধ্যে দিয়ে আমরা সভ্যতা পরিণত হয়ে গেলাম। এখন যে এগুলো হচ্ছে, এগুলো সভ্যতা, যা হচ্ছে এগুলি সভ্যতা। হাঙ্কি পাঙ্কি এগুলো, হ্যাঁ, আমি তো বললাম হি হ্যাজ পারফেক্টেড দি মেকানিজম হাউ টু রোমান্টিসাইজ পিপল। মানুষকে রোমাঞ্চিত করার যে মেকানিজম, এটা উনি এইটাকে একেবারে পারফেকশন আনছেন আর কি। এবং ফলস ড্রিমিং, মিথ্যা স্বপ্ন, এই তার মতো মিথ্যা স্বপ্ন কেউ দেখাতে পারবে না পৃথিবীতে। হ্যাঁ, এবং এইসব দেখায় টেখায়, হ্যাঁ, জাতিটাকে এই জায়গায় উনি নিয়ে আসছেন। এখন সমালোচনা করলে বলবে কি এই স্বৈরাচারের দোষর। মানে এখানে একটা খুব বাজে লজিক দাঁড়ায় গেছে যে মিস্টার এ খারাপ মানে মিস্টার বি ভালো, আর ইকুয়ালি দুইটাই তো খারাপ হইতে পারে। এটা কোন লজিক? হ্যাঁ, আমি বললাম যে সুব্রতটা খারাপ, তার মানে কি তুষার ভাই ভালো এটা বলতেছি? দুজনেই তো খারাপ হইতে পারে, তাই না? তা এখন সমালোচনা করা যাবে, হ্যাঁ, দুজনে ভালো হইতে পারে, অর্থাৎ দুজনে খারাপ হইতে পারে। এখন দেখেন, আমি সাংবাদিক, আমার কাজ হচ্ছে অথরিটিকে চ্যালেঞ্জ করা, এইটি সাংবাদিকতা। ফ্যাসিজম কি ছিল গত 15 বছর, এটা ইতিহাসবিদদের কাজ, এটা খোঁড়াখুড়ি করবে ইতিহাসবিদ। আমি কেন আমার শ্রমটা ওখানে দিব? তাহলে আমার কাজটা কে করবে? লেট হিস্টোরিয়ানস ডু দেয়ার ডিউটিজ। হ্যাঁ, পলিটিশিয়ানরা করুক। আমি সাংবাদিক, আমার দায়িত্ব হচ্ছে গভর্নমেন্ট এবং অন্যান্য অথরিটি যেগুলো সেগুলো চ্যালেঞ্জ করা। আমি তো ইতিহাসবিদ না, তাই না? আর আমি যদি গভর্নমেন্টের সমালোচনা করার ফলে ওই লজিক দাঁড়ায় যায় যে এই সরকারকে সমালোচনা করতেছি মানে ফ্যাসিজমকে সমর্থন করতেছি, তাহলে তো ভাই আমার কিছু করার নেই। আর একটা দেখেন, খুব ইন্টারেস্টিং এগুলি মানে আপনার তো সময় কম। আমি বলতেছি যে মুক্তিযুদ্ধকে আপহোল করতে হবে, আমি বলতেছি যে বঙ্গবন্ধুকে সম্মান দিতে হবে, আমি বলতেছি যে আমার বিজ্ঞান চেতনা যাতে সংরক্ষিত থাকে, আমি বলতেছি আমার ঐতিহ্য যাতে ঠিক থাকে, আমি বলতেছি আমার সংস্কৃতি যাতে ঠিক থাকে, বাউল টাউল জারি গান এগুলো সব ঠিক থাকে। এখন বলতেছি কি সে আওয়ামী লীগ। আচ্ছা বলেন, আমার এজেন্ডা হচ্ছে এগুলি, আওয়ামী লীগ তো আমার কোনো এজেন্ডা না। এখন আওয়ামী লীগের সাথে যদি এগুলি কোয়েনসাইড করে যায়, কোথাও মিলে যায়, এটা তো ভাই আমার দোষ না, তাই না? এটা তো আমার দোষ না, আমার এজেন্ডা এগুলি। তো ফলে এই যে এগুলিকে আওয়ামী লীগের সাথে ট্যাগ করে দেওয়া, এখানে অনেকগুলো বিএনপির সাথে আছে না, বিএনপি, তাই না? হ্যাঁ, বিএনপির সাথেও আছে। তো ফলে এই যে ট্যাগিং আর কি, হ্যাঁ, এইটা খুবই দুঃখজনক। এই কারণে অনেকে কিন্তু কথা বলতে চায় না। অনেকে কথা বলতে চায় না, যে বললেই তো বলবে যে এটা আওয়ামী লীগের দোষ। জি, ধন্যবাদ আপনাকে। সুব্রত চৌধুরী, আমি আপনার কাছে একটু আসতে চাই। আজকে যে রায় ঘোষণা হলো, রায় পড়া হলো, এই পুরো কার্যক্রমটাকে সরাসরি প্রচার করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় জয়েন্ট স্ক্রিনের মাধ্যমে দেখানো হয়েছে। এই বিষয়টা কি মানে বিচারিক প্রক্রিয়া স্বচ্ছ হয়েছে, এটা বোঝানোর জন্য? স্বচ্ছতা, জবাবদিহিতা তো এটা আমরা বলেছি শুরু থেকে। এবং এই ট্রাইব্যুনালের কার্যক্রম তো
টিভির পর্দায় তো আমরা দেখতেছি, আপনারাও প্রচার করেছেন, আজকের রায় রয়টারও দিয়েছে, CNN, BBC তারও কিছুক্ষণ পর পর কিন্তু এটা দেখাইছে। তো সারা বিশ্বব্যাপী, আর ইন্ডিয়ানরা তো হয়তো দেখাইছেই, আমরা জানি না। PTV নাকি ওনার সাথে যোগাযোগ করেছে, বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে। আমি অবশ্য বিদেশিদের সাথে খুব একটা কথা বলতে আগ্রহ বোধ করি না। তো আসলে সবারই তো আগ্রহ আছে, এবং এখানে তাদের সবার দৃষ্টিপাত এখানে আছে আর কি। তো এই পর্যন্ত যা হয়েছে আমি বলি যে এটা ভালোই হয়েছে। হ্যাঁ, আগামী দিনে যেন আরও স্বচ্ছতা, আরও জবাবদিহিতা এবং আরও কম্পিটেন্সি আমরা দেখতে চাই, এবং আরও যে পেন্ডিং মামলাগুলো আছে সেটারও। কিন্তু আমরা এজলাসে দেখেছি যে একটি নির্দিষ্ট দলের অনেক নেতাকর্মীকেও কিন্তু দেখেছি যে ওখানে না, নির্দিষ্ট দলের না, আমি তো দেখলাম যে যারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলো, হ্যাঁ, কারো সন্তানহারা, রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু থাকতে পারে, অসুবিধা না। আর ভাই লয়ারদের মধ্যেও তো বিভিন্ন দলের লোকজন থাকে, সেটা কোনো সমস্যা না। এটা তো পাবলিক প্লেস, এটা তো এমন কিছু না, হয়তো একটা অনুমতি লাগে, কাউকে তো বাধা দিচ্ছে আমরা তো শুনি নাই। তো সেই কারণে আমার মনে হচ্ছে যে রায়টাকে আমাদের স্বাগত জানানো দরকার। সাম অবজারভেশন যেটা আমরা বললাম, এই রায়ের কপি বা রায়ের চিঠি যিনি মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত হয়েছে ওদের কাছে তার কাছে কিভাবে দেবেন? না, ওদের তো কোনো সুযোগ নেই, ওরা যদি ভিতরে থাকতো, যেমন ওই ইয়েটা তো দিয়ে দিতে বলছে চৌধুরী সাহেবেরটা, IGP, হ্যাঁ, যেহেতু তারা আপিল করার সুযোগ পাবে, ওই জন্য রায়টা তাদের সার্ভ করার নিয়ম আছে আর কি। তো এখানে তো আপিল হবেই, উনি 5 বছরের জন্য যদি নাও করে, আমি অনুরোধ করব প্রসিকিউশন টিমকে, তোমরা আপিলে যাও, তার সাজাটা বৃদ্ধি হওয়া দরকার, তাহলে কিন্তু এটা প্রশ্নবিদ্ধ থাকবে। ধন্যবাদ আপনাকে। আমি শেষ কথাটা শেষ নাকি শেষ জি, একটু ছোট করে জানতে চাই তাহলে মাহবুব ভাই। না, নাকি আরো কন্টিনিউ করবেন? আমি একটু সময় দিতে চাই আপনাকে, 1 মিনিট। 1 মিনিট যদি দেয়। আমার কথাটা হচ্ছে, নো মার্ডার শুড গো আনপানিশড, এভরি সিঙ্গেল মার্ডার হ্যাজ টু বি টেকেন ইনটু টাস্ক। হ্যাঁ, প্রত্যেকটা মার্ডার। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই বিচার যেন পলিটিক্যাল বেনিফিটের, এই বিচারকে টুল হিসেবে ব্যবহার করা না হয়। পলিটিক্স আলাদা, ক্রিমিনাল অ্যাক্টিভিটি আলাদা, ঠিক আছে? এভরি মার্ডার শুড বি অ্যাড্রেসড এবং বিচার হইতে হবে। হ্যাঁ, এবং শুধু এইটা না, কিছু মানুষ নির্বাচনকে প্রতিহত করতে চায় মূলত, এবং কিছু মানুষ যে কোনো ঘটনাকে কাজে লাগিয়ে রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চায়। আজকে কিন্তু যে ঘটনাগুলো আমরা দেখছি এটা কিন্তু নতুন না, এর আগেও আমরা এরকম দেখেছি যে একদিকে একটা ঘটনা ঘটতে থাকে, আরেকদিকে কিছু লোক রাস্তায় বের হয়ে বা নানান রকম উৎপাত গণ্ডগোল করার মাধ্যমে তাদের যে এজেন্ডা সেটা বাস্তবায়নের চেষ্টা করে। আমি একই সাথে একমত মাহবুব কামাল ভাইয়ের সাথে যে কোনো বিচারিক ব্যবস্থা বিচারের প্রয়োজনই হবে, সুশাসনের প্রয়োজনে হবে। রাজনৈতিক প্রয়োজনে কোনো বিচার অথবা বিচারকে ব্যবহার করে রাজনীতি করা, এই দুইটাই হচ্ছে ভুল। এই কারণে যে এতে করে রাজনীতি ক্ষতিগ্রস্ত হয়। রাজনীতির ইস্যু প্রতিনিয়ত বদল হবে, রাজনীতি বর্তমানকে নিয়ে কাজ করবে। রাজনীতির কাজ হচ্ছে আমাকে আজকে ভালো রাখা, কালকে আমি খেতে পাই নাই, আমিও পাই নাই, আপনিও পান নাই, কিন্তু আগামীকাল যাতে আমি খেতে পাই সেই চেষ্টার জন্য আজকে আমরা কাজ করব। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের রাজনীতি এখনো সেইখানে নাই। বাংলাদেশের রাজনীতি অতীত আশ্রয়ী। বাংলাদেশের রাজনীতি যত না পুরনো দিনের বিচার করতে চায়, ভবিষ্যৎকে ততখানি গঠন করতে চায় না। এই কারণে আজকে আমাদের তরুণ সমাজের এই অবস্থা। আমরা পুরনো কথা মনে করে যত গালি শিখিয়েছি, ভবিষ্যতের কথা চিন্তা করে তাদেরকে ততগুলি সুন্দর কথা, সুবচন শিখাচ্ছি না। এবং আমরা অতীতকে বর্বর বলে, নিজের সভ্য হয়েছে বলে যে গর্ব করছি, আমরা ভবিষ্যতের জন্য আরেকটি বৃহৎ অসভ্য জাতি তৈরি করার চেষ্টা করছি। জি, ধন্যবাদ আপনাকে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপ। আজ আমাদের আলোচনার বিষয় নির্ধারিত ছিল ট্রাইব্যুনালের রায়, এরপর কি। আজ এ পর্যন্তই। ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের মানুষ, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।